বাঁচিয়ে দেবে। সমস্যা কি হয়েছে? ওয়ালিদও বিজ্ঞান বিভাগের ছাত্র ছিল, টিউশনও করায়। তোমার তো আগের সব পড়া। এখন যতটুকু ভুলে গেছো, বুঝতে সমস্যা হচ্ছে না। ও বুঝিয়ে দিতে পারবে আশা করি। তাছাড়া যত দেখা সাক্ষাৎ হবে তত তোমাদের সম্পর্ক সহজ হবে। একদিনও তো মনে হয় ভালোভাবে কথা বলেনি ওর সাথে। এখন যাও, এমনি কিছু কথা বলে তারপর সমস্যা নিয়ে আলোচনা করো। সাফা মনে মনে বলল, ভালোভাবে কথা বলা তো দূর, একদিনও ভালোভাবে তাকালামই না। কিভাবেই বা তাকাবো? উনি আমার দিকে যেভাবে তাকিয়ে থাকে, মনে হয় যেন ভেতরের রক্ত চলাচল দেখতে পাচ্ছে স্পষ্ট। এত গভীর ওনার দৃষ্টি। কি হলো, যাও। ছেলেটা কি মনে করছে না জানি। এখন এভাবে দাঁড়িয়ে আছো কেন? কিছুটা রাগান্বিত স্বরে বললেন সাফার মা। সাফা মায়ের কাছ থেকে সরে এলো, নিজের রুমের কাছে এসে দাঁড়িয়ে পড়ল। ভেতরে ঢোকার সাহস পাচ্ছে না, একবার ঢুকতে গিয়েও পিছিয়ে আসছে, পা চলছে না যেন। আশ্চর্য, নিজের রুমেও ঢুকতে পারছে না। পারবে কি করে? ভিতরে যে একজন বিশেষ ব্যক্তি আছে, যার কাছাকাছি হলে অস্বাভাবিক হয়ে পড়ে ও। লজ্জার জড়তা প্রচণ্ডভাবে চেপে ধরে ওকে, যার দৃষ্টি থমকে দেয় ওকে, যার পরিচয়টা ওকে কাঁপিয়ে তোলে। হঠাৎ করে কি হলো বুঝে উঠতে পারল না সাফা, শুধু অনুভব করলো কেউ ওর হাত টেনে ধরেছে। ঘটনার আশঙ্কিকতায় চোখ দুটো খিচে বন্ধ করে ফেলল সাফা। পিঠে শক্ত কিছু ঠেকলে চোখ খুলে দেখল ওর ঠিক সামনেই ওয়ালিদের দুষ্টু হাসি লেগে থাকা মুখ। বুঝে নিল রুমের বাইরে থেকে ওর হাত টেনে ভেতর নিয়ে এসে দরজা মিশিয়ে সেটার সাথে দাঁড় করানো হয়েছে ওকে। আরও উপলব্ধি করলো ওয়ালিদ ওর কাঁধের দুই পাশ দিয়ে নিজের হাত ঠেকিয়েছে দরজার সাথে। এতটা কাছে ওয়ালিদকে দেখে চমকে উঠল সাফা। ওয়ালিদের চোখের দিকে সাফার হতভম্ব চাহনি। ওয়ালিদ মুচকি হেসে বলল, যেটা সম্ভব নয় সেটা করার চেষ্টা করে শুধু শুধু নিজেকে ক্লান্ত করছো কেন? যেটা করা সম্ভব সেটার জন্য চেষ্টা করলেই তো পারো। বোধগম্য শব্দের মিশ্রণে সাজানো বাক্যটা দুর্বোধ্য ঠেকল সাফার কাছে। কাপা কণ্ঠে বলে উঠল, মানে? সবাই খুশি মনে তোমাকে আমার সাথে বেঁধে দিয়েছে। সেই বাঁধন আলগা করে দূরে যেতে চাওয়ার মতো অসম্ভব কাজটা করতে তোমার এত প্রচেষ্টা। মিছে মিছে এত কষ্ট না করে কাছে আসার চেষ্টা করো, এটা সহজ হবে। আমি সাহায্য করছি তো তোমায়। এবার বুঝতে পারলো সাফা ওয়ালিদ যা বোঝাতে চাইছে। কথাগুলো বুঝতে পেরে আরো কাঁপন ধরল সাফার সর্বাঙ্গে। ওয়ালিদ ভুরুকুচকে হেসে বলে উঠল, আরে কাঁপছো কেন? আমি কি ভয়ের কিছু বলেছি তোমাকে? সাফা নিচের দিকে তাকিয়ে আছে। ওয়ালিদ ওর থেকে কিছুটা দূরে সরে এসে ভালোভাবে পর্যবেক্ষণ করলো ওকে। তারপর আবার কাছে গিয়ে ওর হাত ধরে টেনে নিয়ে বিছানায় বসিয়ে দিল। হাসতে হাসতে বলল, নিজেকে স্বাভাবিক করো সাফা, এখানে কাপার কে আছে? ঘেমেও যাচ্ছ দেখি। ওয়ালিদ এদিক সেদিক তাকিয়ে পানি খুঁজলো, না পেয়ে উঠে রুমের বাইরে গেল। ওয়ালিদ বেরুলে স্বস্তির নিঃশ্বাস নিল সাফা। এই ছেলেটা তার হৃৎপিণ্ডকেই যেন কাঁপিয়ে দিয়েছে। ওয়ালিদকে ডাইনিং থেকে গ্লাসে পানি নিতে দেখে সাফার মা এগিয়ে এসে অবাক কণ্ঠে বললেন, তুমি পানি খেতে এখানে এসেছো? সাফাকে বলতে, ও নিয়ে দিত। কি করছে ও? মেয়ের প্রতি অসন্তোষ প্রকাশ পেল তার কণ্ঠে। ওয়ালিদ মনে মনে বলল, আপনার মেয়ের জন্যই তো পানি নিতে এলাম, যে অবস্থা আবার জ্ঞান হারিয়ে না ফেলে। কিন্তু মুখে বলল না। সমস্যা নেই আম্মা, আমি নিজে থেকে এলাম, গ্লাসটা নিয়ে যাই। ওয়ালিদ পানির গ্লাস নিয়ে চলে যায়। সাফার মা অবাক হয়ে তাকিয়ে থাকেন কিছুক্ষণ, তারপর নিজের কাজে চলে যান। ওয়ালিদ রুমে গিয়ে দেখে সাফা চোখ বন্ধ করে বিড়বিড় করছে, উপর দিক মুখ তুলে, মুখে অনুনয়ের ছাপ। ওয়ালিদের উপস্থিতি বুঝে শান্ত হয়ে গেল। ওয়ালিদ ওর পাশে বসে পানির গ্লাসটা এগিয়ে দিল ওর দিকে। নাও পানি খাও। সাফা না করতে গিয়ে অনুভব করলো পানিটুকু ওর প্রয়োজন, কিন্তু হাত বাড়াতে পারল না। ওয়ালিদ আরও এগিয়ে একবারে ঠোঁটের সামনে ধরেছে গ্লাসটা। হয়তো খাইয়ে দেওয়ার ইচ্ছে ছিল। খপ করে গ্লাসটা ধরে ফেলে সাফা, তারপর ধীরে ধীরে পুরোটা খেয়ে নেয়। ওয়ালিদ হাত দুটো পেছনে নিয়ে বিছানায় রেখেছে, পেছনের দিকে ঝুঁকে বসে সাফাকে দেখছে। সাফার পানি খাওয়া শেষ হলে বলে উঠল, আমি যাওয়ার পর আল্লাহকে কিছু বলেছিলে? কি বলেছিলে? আমাকে তাড়াতে চাইছো নাকি? সাফার উত্তরের অপেক্ষা না করে ওয়ালিদ আবার বলল, তোমার দোয়া কবুল হবে না, কারণ আমার দোয়া কবুল হয়ে গিয়েছে।
তবে যদি আমার কাছে আসার তৌফিক চেয়ে দোয়া করো সেটা কবুল হবে, কারণ আমার দোয়ার সাথে এই দোয়ার বিরোধ নেই। সাফা কোনো কথা বলে না, ওয়ালিদের দিকে তাকায়ও না। ওয়ালিদি উঠে ওর হাত টেনে ধরে টেবিলের কাছে নিয়ে যায়, নিজে একটা চেয়ার টেনে বসে ওকে বসতে বলে। সাফা চুপচাপ বসে পড়ে। বলো তোমার কোন বিষয় আর কোথায় কোথায় বুঝতে সমস্যা, দেখি তোমাকে বোঝাতে পারার সৌভাগ্য আমার হয় কিনা। কি হলো বলো। সাফা হালকা করে গলা পরিষ্কার করে নেয়, সাজিয়ে রাখা বইগুলো থেকে একটা বই নামিয়ে চিহ্ন দিয়ে রাখা পৃষ্ঠাটা বের করে ওয়ালিদের দিকে এগিয়ে দেয়। দাগানো আছে। ওয়ালিদ বইটা কাছে নিয়ে বলল, অনেক দাগানো দেখতে পাচ্ছি তো। পেন্সিল দিয়ে দাগানো অংশ আমি বুঝিনি। ও আচ্ছা, দেখি কি আছে। ওয়ালিদ লাইনগুলো পড়ে, তারপর সাফাকে কিছু প্রশ্ন করে, এরপর ওইটুকু বুঝিয়ে দেয়। সাফা দেখে ওয়ালিদ ভালোই বোঝাতে পারছে, আর বোঝানোর সময় কোনো রকম দুষ্টামি করছে না, আর না কোনো অতিরিক্ত কথা বলছে। মনে হচ্ছে ওয়ালিদ শুধু ওর নতুন টিচার, এর বাইরে কিছুই না। ওয়ালিদের অগোচরে মুচকি হাসলো সাফা। ওয়ালিদ প্রশ্ন করলো, বুঝেছো এখন? সাফা হালকা করে মাথা নাড়িয়ে বোঝায় ও বুঝেছে। তখনই সাফার মা আসেন ওয়ালিদের জন্য নাস্তা নিয়ে, দুজনের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসেন, তারপরে চলে যান। ওয়ালিদ নাস্তা খেতে খেতে বলল, আর কোথায়? সাফা অন্য পৃষ্ঠা উল্টিয়ে দেখায়। ওয়ালিদ আবার সেটা বোঝাতে লেগে যায়, এমন করে অনেক কিছু দেখিয়ে শিখিয়ে দেয় সাফাকে। তারপর বিদায় নেওয়ার সময় আবার দুষ্টামি করতে ইচ্ছে করে ওর। বাহ, বউকে পড়ানোতে দারুণ অনুভূতি তো। কি ভাগ্য আমার। সাফা অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। ওয়ালিদ হেসে বিদায় জানায় ওকে। ওয়ালিদ চলে গেলে সাফা লাজুক হাসে। ওয়ালিদ আজ আসার পর থেকে ওর সব কাজ আর কথা মনে করেই হাসে। সাফার মা মেয়ের সাথে কথা বলতে রুমে আসলে মেয়ের হাসি মুখটা দেখতে পান, এগিয়ে গিয়ে বলেন, টিচার পছন্দ হয়েছে? কেমন পড়ালো? আমার আগে একবার এসব পড়া ছিল, তাই অল্পতেই বুঝেছি। অঙ্ক দেখাতে বললে বোঝা যাবে কেমন পারে সে। সাফার মা অবাক হলেন, বললেন, এটা কেমন কথা? না পারলে স্টুডেন্ট পড়ায় কিভাবে? অবশ্যই পারবে। তোর স্যারদের তো সমস্যার কথা বলতে পারিস না, অন্য স্টুডেন্টদের মধ্যে সুযোগও তো পাস না। ওয়ালিদকে সব কিছু নিঃসংকোচে বলবি। সাফার মা নাস্তার ট্রে নিয়ে চলে গেলে সাফা বলে, আল্লাহই জানে কেমন টিচার এনেছো তোমরা। আমার লেখাপড়া ওনার হাতে তুলে দিয়েছো, এবার আমার পড়ার চাপ আর বাড়িয়ে না দেয়। ওয়ালিদ প্রতিদিন সাফাকে পড়াতে আসে। সাফার ধারণা সঠিক প্রমাণিত করে বেশি করে পড়া দেয়। সাফা কিছু বলতেও পারে না, ওর মা তো ওয়ালিদের পক্ষে, কষ্ট করে তাই বেশি বেশি পড়তে হয় ওকে। এছাড়া ওয়ালিদ যখন তখন কল করে পড়ালেখা কতটুকু হয়েছে জানতে চায়। সাফার কাছে মনে হয় ও কোনো মহা মুসিবতের মধ্যে পড়ে গেছে। তবে এত কিছুর মধ্যে সাফা আগের থেকে সহজ স্বাভাবিক হতে পেরেছে ওদের মধ্যকার সম্পর্ক নিয়ে। আগের মতো তীব্র অস্বস্তি অনুভব করে না এখন। দেখতে দেখতে অনেকগুলো মাস কেটে গেল। সাফার এইচএসসির রেজাল্টটা কাঙ্ক্ষিতই ছিল। এখন সাফা ভার্সিটিতে পড়ে। এর মধ্যে আরও অনেক কিছু হয়ে গেছে। ওয়ালিদের ভাই হুজাইফা একটা সরকারি চাকরি পেয়েছে। চাকরি পাওয়ার পর হুজাইফা মিষ্টি নিয়ে সাফাদের বাড়িতে গিয়েছিল। ওটাই ছিল ওই বাড়িতে হুজাইফার প্রথমবার যাওয়া। বর্তমানে তার বিয়ে নিয়ে আলোচনা চলছে গুরুজনদের মধ্যে। এত কিছুর মধ্যে সাফার ভীষণ মন খারাপ। কারণটা হলো ওয়ালিদ 5 দিন হয়ে গেছে সাফাদের বাসায় যায় না। সেই সাথে সাফাকে আগের মতো কলও করছে না। এমনিতে সপ্তাহে 2-3 দিন ওয়ালিদ ওদের বাড়িতে যায়। ছোট্ট ফুল বাগানের মাঝে দাঁড়িয়ে আছে সাফা। আনমনে একটা গোলাপ ফুল হাতে নিয়ে পাপড়িগুলো ছিঁড়ে ফেলছে আর ভেবে চলেছে ওয়ালিদের এমন আচরণের পেছনে কি কারণ আছে। তেমন কিছুই খুঁজে পেল না। শেষ যেদিন কল করেছিল 2বার কল করাতে সাফা রিসিভ করতে পারেনি, ফোনের কাছে ছিল না। পরে এসে দেখে মিসড কল উঠে আছে আর একটা SMS, সেটাই লেখা ছিল, তোমার এভাবে থাকতে অসুবিধা হচ্ছে নিশ্চয়ই। তুমি এখন আমার সাথে কথা বলার জন্য আগ্রহী না, এখন এড়িয়ে চলতে চাও আমায়। ঠিক আছে, তোমায় অস্বস্তিতে ফেলবো না। এই লেখা দেখে সাফা খুব অবাক হয়ে গিয়েছিল। কোথায়, ও তো এড়িয়ে চলে না ওয়ালিদকে, ওয়ালিদের কলের অপেক্ষায় থাকে। আগের মতো অস্বস্তি তো হয় না এখন, কথাও বলে আগের থেকে বেশি। তাহলে ওয়ালিদের এমন একটা মেসেজ দেওয়ার কি মানে? সাফা অনলাইনে ওকে খুঁজছে, অ্যাক্টিভ না পেয়েই ফোনের মেসেজ দিতেছে। তাতে লিখেছে,
আমি আপনাকে এড়িয়ে চলি না, ফোনের কাছে ছিলাম না তাই কল রিসিভ করতে পারিনি। ওয়ালিদের থেকে কোনো রিপ্লাই মেসেজ আসেনি, এমনকি আর একটা কলও করেনি ওয়ালিদ। সাফা আরও 2টা মেসেজ দিয়েছিল, তাতেও কোনো সাড়া দেয়নি ওয়ালিদ। সেই থেকে আজ 5টা দিন চলে গেছে। সাফা ভীষণ মিস করছে ওকে। বাগানে দাঁড়িয়ে একটার পর একটা স্মৃতি মনে করছে ও। ওয়ালিদ ওকে দেখার জন্য কী পরিমাণ পাগল ছিল। যখন ওকে পড়াতে আসতো তখনকার কথা ওর মনে পড়ছে। ওয়ালিদ ওকে পড়া বুঝিয়ে দেওয়ার পর ও যখন সেগুলো আরেকবার পড়ে দেখতো কিংবা অন্য কোনো সমস্যা খুঁজতে থাকতো অথবা কোনো অঙ্ক করায় ব্যস্ত থাকতো, ওয়ালিদ তখন ওর দিকে তাকিয়ে থাকতো। বিষয়টা বুঝতে পারলে সাফার অস্বস্তি হতো খুব। একদিন এমন সময়ে সাফা ওয়ালিদকে প্রশ্ন করে বসলো। ওভাবে তাকিয়ে আছেন কেন? ওয়ালিদ পড়ল। তাকিয়ে থাকতে ভালো লাগছে তাই। এটা ঠিক না। কেন? আমার বউয়ের দিকে আমি তাকিয়ে আছি, বেঠিকের কি আছে? আপাতত আমি আপনার ছাত্রী আর আপনি আমার শিক্ষক, এর বাইরে কিছু না। ও খেয়াল ছিল না। একটু পর ওয়ালিদ দুষ্টু বুদ্ধি নিয়ে বলল। আচ্ছা আমি তো এখন তোমার শিক্ষক, এর বাইরে তো কিছু না তাই না? তো তাই যদি হয় তুমি আমার সামনে বোরকা নেকাব ছাড়া বসে আছো কেন? তুমি না পর্দাশীল মেয়ে? সাফা চোখ সরু করে তাকায় ওর দিকে। ওর চালাকি বুঝতে পেরে নিজেও চালাকি খাটায়। হায় আল্লাহ, ক্ষমা করে দাও, আমি অনেক বড় গুনাহ করে ফেলেছি। কথাটা ওপর দিকে মুখ তুলে বলে আবার ওয়ালিদের দিকে তাকিয়ে বলে। সরি স্যার, কিছু মনে করবেন না। আমি আগামীকাল থেকে যখন আপনার সামনে পড়তে বসবো তখন হাত মোজা পা মোজা সহ বোরকা নিকাব পরেই বসবো। ওয়ালিদ হতভম্ব হয়ে সাফার এমন কাণ্ড এবং কথায় সাফাকে প্যাচে ফেলতে গিয়ে নিজের কথার প্যাচে পড়ে গেছে। এখন কি করে কথাটা কাটাবে তাই ভাবছে। ও বলে, না থাক, এখন আর আমার সাথে পর্দা করে কি হবে? দেখেই তো ফেলেছি তোমাকে। কেন স্যার? পাপ করেছি যখন তওবা করে সঠিক পথে ফিরে আসতে হবে তো। না, কোনো পাপ হয়নি। মনে করো তুমি বাচ্চা মেয়ে, তোমার পর্দার বয়স হয়নি, শুধুমাত্র এই ক্ষেত্রে। শুক্রিয়া, যদিও এমনটা ভাবা সম্ভব নয়, তবু আজকের জন্য এটাই মনে করলাম। গুড, ঠিক আছে, এবার পড়ায় মন দাও। পরের দিন ওয়ালিদ সাফার রুমে ঢুকে বোরকা পরা একটা মেয়েকে চেয়ারে বসা দেখতে পায়। রুমের কোথাও সাফাকে না দেখে বেরোতে যাবে তখনই মেয়েটা পেছন ঘুরে ওর দিকে তাকিয়ে বলে ওঠে। আসেন স্যার। ওয়ালিদ চমকে ওঠে, ভুরু কুচকে ভালো করে তাকায় মেয়েটির দিকে। তার আপদমস্তক পর্যবেক্ষণ করতে করতে সামনে এগোয়। মেয়েটি ওয়ালিদের জন্য নির্ধারিত চেয়ার টেনে তার 2 হাত দ্বারা সেদিকে নির্দেশ করে বলে। বসেন। ওয়ালিদ না বসে প্রশ্ন করে, তুমি আমার সাথে পর্দা করছো? কাল না মেনে নিলে তুমি বাচ্চা, তবে আজ এসব কি? সাফা ফুরফুরে মেজাজে বলে, কাল বাচ্চা ছিলাম, আজ বড় হয়ে গেছি। বসেন স্যার। আশা করি আজ আপনি আরো ভালো করে পড়া বোঝাতে পারবেন, আর আমার জন্য ভালো হবে। ওয়ালিদ বসে পড়ে। মেজাজটা খারাপ হয়ে গেছে তাই আর কোনো কথা বলে না, শুধু বলে কোথায় বোঝাতে হবে। সাফা বইয়ে দাগিয়ে রাখা কয়েকটি লাইন দেখিয়ে দেয়। ওয়ালিদ বোঝাতে লেগে যায়, কিন্তু ওর ভালো লাগছিল না সাফাকে এভাবে দেখতে, তাই অনেকক্ষণ পর বলে। ওয়ালিদের কথা সম্পূর্ণ করতে না দিয়ে সাফা বলে ওঠে, কি যে বলেন স্যার, কোনো অসুবিধা হচ্ছে না আমার। কলেজে তো কত ঘন্টা এভাবে থাকি, আমার অভ্যাস আছে ছোটবেলা থেকে। ও ভালো। সাফা ঠোঁট চেপে হাসে। ওয়ালিদ ভেতরে ভেতরে খুব অস্থিরতায় ভুগছে। সে কি আর জানতো তার চালাকির সুযোগ নিয়ে সাফা উল্টো তার সাথে চালাকিপনা করবে? এখন যে সাফা এসব সহজে ছাড়বে না তা ভালোই বুঝতে পারছে ও। উফ, কেন যে বলতে গিয়েছিলাম কথাটা। নিজেকে নিজে রাগারাগি করে ওয়ালিদ। সাফার ওয়ালিদের মুখ দেখে ভীষণ ভালো লাগছে। ও আরও মজা নিতে বলে, স্যার, আপনি কি অসুস্থ বা কোনো ব্যাপারে চিন্তিত? এমন লাগছে কেন আপনাকে? তুমি আজ এত কথা বলছো কেন? ভালো করে দেখো আর কোথায় কোথায় বুঝতে অসুবিধা হয়। সরি স্যার, দেখছি। সাফা নীরবে হাসতে হাসতে বইয়ের দিকে তাকায়। মুখ ঢাকা থাকলেও চোখ দেখে ওয়ালিদ ওর হাসি বুঝতে পারে। এরপর 3-4 দিন এমনটাই চলছিল। এর পরের দিন পড়ানোর সময় ওয়ালিদ মনে মনে রাখছিল সাফার প্রতি। ওর জন্য নাস্তা দেওয়া হয়েছে, সেদিকে ওর খেয়াল নেই। সাফা তখন বলে, স্যার, চা ঠান্ডা হয়ে যাচ্ছে তো, খেয়ে নিন। খাবো না। কেন? আগে অন্য কিছু খাবো। অন্য কিছু? বেশ, কি খাবেন বলেন। তোমার চেহারা। মানে? মানে বোঝো না?
কতদিন ধরে তোমার চেহারা দেখি না, আমার খারাপ লাগে বোঝো না তুমি? আগে তুমি মুখ খুলবে, দু চোখ দিয়ে তোমার চেহারা খাবো, তারপর নাস্তা। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি বলছেন এসব স্যার? আপনি আমাকে শিক্ষকের সামনে বেপর্দা হতে বলছেন? আমি তা পারবো না স্যার। সাফা দেখলো ওয়ালিদ আরও রেগে যাচ্ছে। রেগে মুখ শক্ত করে কিছু বলার আগে সাফা আরেকটা লাইন যোগ করে ওর কথার সাথে। তাহলে আমার হাজবেন্ডও আমার প্রতি খুব রাগ হবে। শেষের লাইনটা শুনে ওয়ালিদের রাগ চলে যায়, সেই সাথে মাথায় খেলে যায় একটা বুদ্ধি। ও বলে, ও আচ্ছা, আগে মনে করিয়ে দিবে তো তুমি বিবাহিতা। সাফা ওয়ালিদের ভাবভঙ্গির কথাই কিছুই বুঝতে পারল না। ওকে কেন প্রশ্ন করতে না দিয়ে ওয়ালিদ চায়ের কাপ হাতে নিয়ে পড়া বোঝানো লেগে যায়। বোঝানো শেষ হলে স্বাভাবিকভাবেই চলে যায় ওর রুম থেকে। সাফা এখনও ওর ভাবগতি বুঝে উঠতে পারছে না। ভাবতে ভাবতে ও বোরকা নেকআপ আর মোজাগুলো খুলে ফেলে একটা ওড়না জড়িয়ে নেয় গায়ে। তারপর সেগুলো ঠিকঠাক করে গুছিয়ে রাখতে শুরু করে। হঠাৎ আবার ওয়ালিদকে রুমে ঢুকতে দেখে সাফা অবাক হয়ে তৎক্ষণাৎ ওড়না দিয়ে মুখ ঢেকে ফেলে প্রশ্ন করে, স্যার, আপনি আবার এলেন যে? ওয়ালিদ একটা ভাব নিয়ে ভুর কুচকে বলে, কে তোমার স্যার? আমি তো তোমার হাজবেন্ড, তুমি মুখ ঢেকেছো কেন? সাফা ওয়ালিদের আটা ফন্দিটা এবার বুঝতে পারে। ও মুখের উপর থেকে ওড়না সরালে ওয়ালিদ ভুরু নাড়িয়ে যেন প্রশ্ন ছুড়ে। এখন কিভাবে মুখ ঢেকে থাকবে? সাফা লজ্জা পেয়ে মুচকি হেসে মুখ নিচু করে ফেলে। এবার যে ও ধরা খেয়েছে। এসব মনে পড়ে সাফা এখনো হেসে ওঠে। বেশ কিছু সময় থাকে ওর হাসি, তারপর হুট করে হাসি চলে যায়। নিজ মনেই প্রশ্ন করে, তখন মুখটা দেখার জন্য কত অধীর ছিল, আর এখন এখন কি আমাকে দেখতে ইচ্ছে করে না? হঠাৎ মেঘলা আকাশ ডেকে ওঠে। আকাশ থেকে কি কোনো উত্তর এলো? আকাশের মেঘের দিকে তাকিয়ে থেকে সাফার স্মৃতিতে ভেসে উঠতে লাগলো আরও একটা মেঘলা দিনের ঘটনা। সেদিনও এমন মেঘ ছিল আকাশে। সাফা কলেজে গিয়েছিল ছুটির পর। নিয়ম মতো ওয়ালিদকে দেখা যায় গেটের সামনে রাস্তার অপর পাশে। সাফা গেট দিয়ে বেরিয়ে দাঁড়ালে ওয়ালিদ রাস্তা পেরিয়ে ওর দিকে আসতে থাকে। তখন সাফার কানে কিছু মেয়ের কথা আসে। ওরা সাফার ক্লাসমেট, তবে ভিন্ন বিভাগের। ওরা বলছিল, ওই মেয়েটার হাজবেন্ডটা অনেক সুন্দর দেখতে, প্রতি সময় ওকে নিতে আসে কলেজে। ওইতে বউয়ের দিকে তাকিয়ে হাসছে। ইস, আমার যদি এমন একটা হাজব্যান্ড থাকতো। এই ছেলেটাকে আমি অনেক আগে থেকেই দেখছি, ভেবেছিলাম পটানোর চেষ্টা করব, কিন্তু তার আগেই বুঝলাম ওই মেয়েটার জামাইও। আহারে, থাক, মন খারাপ করিস না। তোর বয়ফ্রেন্ডের থেকেও সুন্দর খুঁজে দিবানি আমরা। মেয়েগুলো আস্তে আস্তে বলা কথাগুলো সাফার কানে সবই আসে। সাফা রেগে যায় খুব, কটমট করে তাকায় ওদের দিকে। কিন্তু মেয়েগুলোর দৃষ্টি সাফার দিকে না, ওরা তাকিয়ে আছে ওয়ালিদের দিকে। ওয়ালিদ সাফার সামনে এসে দাঁড়ায়। মেয়েগুলোকে ওর দিকে তাকিয়ে ফিসফিস করতে দেখে কিছু আন্দাজ করতে পারে। সাফা ওকে কিছু না বলে দ্রুত হাঁটতে শুরু করে। ওয়ালিদ অবাক হয়ে ওর পিছু যেতে থাকে আর বলে, কোথায় যাচ্ছ এভাবে? বাড়ি যাচ্ছি। আবার কোথায়? রিক্সা নিব না? সাফা কোনো কথা বলে না, ওর হাঁটতেই মন সায় দিচ্ছে। নিজ মনের বিষয়ে ও নিজেও বুঝতে পারছে না। ওয়ালিদ ওর হাত ধরে থামিয়ে দেয়। দাঁড়াও, রিক্সা ঠিক করি। না, রিকশায় যাব না, আমি অটোতে যাব। কেন? কি মেঘ করেছে দেখেছেন? রিকশা দিয়ে গেলে অনেক সময় লাগে, বৃষ্টি এসে গেলে ঝামেলা। অটো নিলে তো শেষে আবার হাঁটতে হবে। হোক, বেশি পথ তো না। ওয়ালিদ বুঝতে পারছে সাফা রেগে আছে কোনো কারণে, কিন্তু কারণটা ঠিকভাবে ধরতে পারল না। অটোতে কেন যেতে চাচ্ছে সেটাও বুঝলো না। তবে ওর কথা মতোই অটোর জন্য দাঁড়ালো। সাফা হঠাৎ বলল, একটা কথা বলতে চাই। বলো, আমি তো তোমার কথা শুনতেই চাই। সাফা নিজেকে স্বাভাবিক করে বলল, আমার কলেজটা মহিলা কলেজ, এখানে সব মেয়ে। আপনি প্রতি সময় আমাকে নিতে আসেন, ভালো কথা, কিন্তু অন্য মেয়েদের দিকে তাকান কেন? ওয়ালিদ ঠোঁট দুটো ফাঁকা করে অবাক কণ্ঠে বলে, অন্য মেয়েদের দিকে আবার কখন তাকাই? শুধু তোমাকে খুঁজি আমি, তোমার দিকে দৃষ্টি পড়লেই তোমাকে চিনে ফেলি, অন্য কারো দিকে তাকাই না তো। তাই তো একটু আগে যে আমার ডান পাশে 3টা মেয়ে ছিল, ওদের দিকে তাকাতে দেখলাম যে। ভুল দেখেছি?
ও, কেউ আমার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকলে চোখ একটু চলে যায় সেদিকে, আপনা আপনি হয় এটা। ওরা মনে হলো অনেকক্ষণ তাকিয়ে আছে তাই চোখ পড়েছে, ইচ্ছা করে তো তাকাইনি। আর তাকালেই বা কি, তোমার কি খারাপ লাগে? আমার খারাপ লাগবে কেন? আপনার গুনাহ হবে বলেছি। ও আচ্ছা, তুমি আমাকে নিয়ে ভাবো তাহলে। বিষয়টা চোখে পড়েছে তাই বলেছি, ভাবাভাবির কি আছে? আর একটা কথা, আপনি আর আমার কলেজের সামনে আসবেন না। এই যে এখানেই দাঁড়িয়ে থাকবেন, আমি এখানে আসব। ওয়ালিদ আগ্রহী কণ্ঠে বলল। কেন? কলেজের সামনে গেলে কি হবে? মেয়েরা আপনার দিকে তাকায় আর অনেক কথা বলে। ওয়ালিদ এবার দ্বিগুণ আগ্রহের সাথে বলে। কি কথা বলে? আপনার মতো বয়ফ্রেন্ড জামাই না পাওয়ার কারণে আফসোস করে, বুঝছেন? ও হ্যাঁ, কি কি যেন মেয়ে তিনটা বলছিল, শুনতে পারলাম না। সাফা রাগী দৃষ্টিতে তাকে ওয়ালিদের দিকে, তারপর আবার দৃষ্টি সরিয়ে বলে। আপনার খুব ভালো লাগে এসব, তাই না? হুম, ভালো লাগে না, আমারও আফসোস লাগে। সাফ এবার আরও রেগে যায়, রাগ ভেতরে রেখেই বলে। আফসোস লাগে মানে? আফসোস লাগবে না বলো? খুবই খারাপ লাগে এই ভেবে যে সব মেয়েরা আমার দিকে হা করে তাকায়, অথচ আমার বউটা আমার দিকে ভালো করে তাকায় না। সব মেয়েরা তাকায় না, বুঝলেন? যারা খারাপ স্বভাবের তারা অন্যের হাজব্যান্ডের দিকে তাকায়। তুমি তো ভালো মেয়ে, তুমি তোমার নিজের হাজব্যান্ডের দিকে তাকালে দোষ কি? কে বলেছে তাকাই না? ও তাকাও তাহলে, আমার অগোচরে বুঝি? সাফা লজ্জা পায়, বলে ওঠে। অগোচরে তাকানোর কি আছে? কেন, আমি কি আপনার দিকে তাকিয়ে দেখিনি কখনো? একটু আগেও তো তাকালাম। অন্যরা যেভাবে পূর্ণ দৃষ্টিতে তাকায় তোমাকে সেভাবে তাকাতে দেখিনি। এক পলকে তাকাও, আরেক পলকে চোখ ঘুরিয়ে নাও, অথচ চাইলে অনেক সুন্দরভাবে তুমি তাকাতে পারো। হয়েছে, আপনার দিকে তাকানোরই বা কি আছে? সেটাই তো আফসোস, তুমি আমার দিকে তাকানোর কিছু খুঁজে পাও না। পেতে হবে না। অটো ঠিক করেন, ওই যে একটা এইদিকে আসছে। ওয়ালিদ ওদের দিকে আসা অটোতেই ঠিকানা বলে উঠে পড়ে। অটোতে দুজন যাত্রী ছিল, দুজনেই মহিলা। সাফা ওনাদের পাশে বসে পড়ে। ওয়ালিদ মনক্ষুণ্ণ হয়, বুঝে নেয় সাফা আজ ওর পাশে বসে যেতে চায়নি বলেই হয়তো রিক্সা নিতে দেয়নি, কিন্তু এর কারণটা কি তা বুঝতে পারে না। সাফা কি ওই মেয়ে তিনটার কথা শুনেছে আর সেসব শুনে হিংসা করেছে? ও কি আজকাল ওকে অনুভব করতে শুরু করেছে, নাকি অন্য কোনো কারণ? আজকাল সাফা কখনো প্রাণোচ্ছল থাকে, আবার কখনো হুটহাট মন খারাপ করে ফেলে। ওয়ালিদ শুধু অবাক হয়ে দেখে, এমন অদ্ভুত আচরণের রহস্য কি তা খুঁজে পায় না, আজও পেল না। অটো থেকে নামতেই মেঘ ডেকে উঠল, মনে হচ্ছে এখনই বৃষ্টি শুরু হবে। সাফার সাথে সাথে ওয়ালিদও হাঁটছে। সাফা হঠাৎ থেমে বলল। যে কোনো সময় বৃষ্টি শুরু হবে, আপনি এখনই চলে যান। বাকি পথ আমি একাই যেতে পারবো, এটা আমার এলাকা, কোনো সমস্যা হবে না। আপনি এখনই গাড়িতে উঠুন, নয়তো বৃষ্টিতে আটকা পড়তে পারেন। সব সময় চলে যাওয়ার কথা না ভেবে উল্টো কথাও তো বলতে পারো। মন খারাপের ভাব নিয়ে বলে ওয়ালিদ। সাফা ভুরু কুচকে প্রশ্ন করে। কি কথা? এটা তো বলতে পারতে আজ আমার বাড়িতে থেকে যান। এটা আপনি নিজেও পারবেন না, তাই যেটা হওয়ার নয় সেটা কেন বলবো? ওয়ালিদ এবার ফিসফিস করে বলে। তুমি কি তাহলে মনে মনে চাও আমি কোনো একদিন থেকে যাই? কি? সেটা কেন চাইবো আমি? মোটেও এমন কিছু চাই না আমি। বুঝতে পেরেছি, তুমি মনে মনে এমনটা চাও। সাফা উত্তেজিত কণ্ঠে বলে। না। একদম হ্যাঁ? না। হ্যাঁ। বললাম তো না। বললাম তো হ্যাঁ। আরে তোমার রাগ দেখে আকাশ ভয় কেঁদে দিল, কি পাওয়ার তোমার রাগের। বলতে বলতে ওয়ালিদ সাফার হাত ধরে দৌড়ে একটা দোকানের ঝাঁপে নিচে গিয়ে দাঁড়ায়। বেশ জোরে বৃষ্টি পড়তে শুরু করেছে। সাফা হাত ছাড়িয়ে নিয়ে বলে। আমি দাঁড়াবো না, গেলাম। বৃষ্টি কমলে আপনি চলে যাবেন। সামনে পা বাড়ালে ওয়ালিদ থামিয়ে দিল। আরে দাঁড়াও এখানে, বৃষ্টি গেলে যেও, ভিজলে জ্বর আসে যদি। আসলে আপনার কি? কিছু না তো। তোমার জ্বর আসলে আমার কি? আমার শুধু চিন্তা আমার শাশুড়ি আম্মাকে নিয়ে। তুমি অসুস্থ হলে তার কত কষ্ট করে তোমার সেবা করতে হবে। থাক, এত চিন্তা করতে হবে না, ছাতা আছে আমার কাছে। ও তাহলে তো ভালোই, চলো তাহলে। মানে আপনার সাথে এক ছাতার নিচে যাব নাকি আমি? না গেলে তুমি তোমার মতো ছাতা মাথায় দিয়ে যাও, আমি না হয় ভিজে ভিজেই যাব, কিন্তু একা এখানে দাঁড়িয়ে থাকবো না, আর তোমাকেও একা ছাড়বো না। ভিজে যাবেন মানে? একটু আগে আমাকে বললেন ভিজলে জ্বর আসতে পারে, তো আপনার আসতে পারে না? আসলে আসুক, আমার জ্বর আসলে মাকে তো আর কষ্ট করতে হবে না, আমার বউ আছে না, খুবই দায়িত্বশীল মেয়ে, খবর পাওয়া মাত্র ছুটে যাবে। আমারই তো ভালো, এখনই বউকে কাছে পাবো। চলো যাওয়া যাক,
আজ ভিজেই তোমাকে পৌঁছে দিয়ে নিজের বাসায় যাব, চলো। জোরে বলে ওঠে। সাফা 2 পা পিছিয়ে যায়। জোরে বলে ওঠে। কেন? এতক্ষণ তো তুমি যেতে চাইলে, এখন আমি রাজি হয়েছি, তুমি যাবে না কেন? বৃষ্টি একটু থামুক, তারপরেই যাব। এমনিতেও এর মধ্যে যেতে অসুবিধা হবে। ছাতা আছে তাতে কি? হঠাৎ হঠাৎ যে কি হয় তোমার বুঝি না। কেবলই যাওয়ার জন্য পাগল ছিল, এখন আবার না। সাফা আর কিছু বলে না, চুপচাপ দাঁড়িয়ে থাকে। বৃষ্টি একটু কমলে ওয়ালিদ বলে ওঠে। এবার চলো, অনেক কমেছে। আপনি ভিজেই যাবেন? তুই যদি তোমার ছাতার নিচে একটু জায়গা দাও তাহলে। ওয়ালিদের কথা শেষ হওয়ার আগেই সাফা অন্যদিকে দৃষ্টি দেয়। ওয়ালিদ কথাটি সম্পূর্ণ না করে হেসে ওঠে, ভিন্ন কথা বলে। থাক, জায়গা দিতে হবে না, আমার কাছেও ছাতা আছে। ভার্সিটি গিয়েছিলাম, সকাল থেকে মেঘ থাকায় মা জোর করে ব্যাগে ভরে দিয়েছে। সাফা তড়িৎ বেগে ওর দিকে ঘুরে বলে ওঠে। কি ছাতা আছে আপনার কাছে? এত সময় সাফা ঠিকভাবে খেয়াল করেনি। এবার তাকিয়ে দেখলো ওয়ালিদের কাঁধে একটা ব্যাগ ঝুলছে। তার মধ্যে থেকে ওয়ালিদ ছাতা বের করলো। এতক্ষণ বলেননি কেন? উল্টো তামাশা করলেন। তামাশা? ওয়ালিদ জোরে হেসে ওঠে। ওর হাসির মধ্যেই সাফা ছাতা মাথায় দিয়ে রাস্তায় নেমে পড়ে। ওয়ালিদ দৌড়ে ওর পিছু নেয়। রাস্তায় কাদা পানি থাকায় সাফা এক হাতে ছাতা ধরে অপর হাতে বোরকা উঁচু করে চলার চেষ্টা করছিল। ওয়ালিদ এসব লক্ষ্য করে বলে, সাফা তোমার ছাতাটা দাও, আমি ধরে রাখছি। তোমার সমস্যা হচ্ছে তো? দরকার নেই, আপনার 2 হাতে 2টি ছাতা ধরে রাখতে অসুবিধা হবে। তোমার জন্য এতটুকু অসুবিধার কাজ করতে আমার কোনো অসুবিধা হবে না, দাও তো। ওয়ালিদ জোর করে সাফার হাত থেকে ছাতা নিয়ে নেয়। সাফা বিরক্তি নিয়ে তাকায়। ওয়ালিদ তাতে কোনো ভ্রুক্ষেপ করে না। বিদ্যুৎ চমকাচ্ছে থেকে থেকে। ওয়ালিদ সাফাকে বলে, বিদ্যুৎ চমকাচ্ছে, তুমি আবার ভয় পেও না। আমি এত ভয় পাই না। না পেলে তো ভালোই। ওয়ালিদের কথা থামতে না থামতেই হঠাৎ জোরে আওয়াজ করে বাজ পড়ে কোথাও। সেই আওয়াজে সাফা কেঁপে ওঠে। ওর মুখ থেকে ভয়সূচক আওয়াজ বের হয়। ওয়ালিদ তাতে হেসে ওঠে, হাসতে হাসতে বলে, ভয় পাও না বলে? সামান্য চমকে উঠেছি, তাতে কি হয়েছে? আমি কি সিনেমা গল্পের নায়িকাদের মতো ভয়ে খুব জোরে চিৎকার করে আপনার ওপরে গিয়ে পড়েছি নাকি? সেটাই তো সমস্যা, জীবনটা মাঝে মধ্যে সিনেমা হওয়া উচিত। বলে ওয়ালিদ আবার হাসিতে মেতে ওঠে। সাফা কটমট করে একবার ওর দিকে তাকিয়ে ওর হাত থেকে নিজেই ছাতা নিয়ে নেয়। ওরা বাসার কাছে পৌঁছে গেছে। সাফা দ্রুত পা চালিয়ে এগিয়ে যায়। ওয়ালিদ সেখানে দাঁড়িয়ে হাসি থামা পর্যন্ত অপেক্ষা করে আর ওর চলে যাওয়া দেখে। এরপর উল্টো পথে হাঁটা দেয়। সেদিন রাতে ওয়ালিদ একটা গান গেয়ে পাঠায় সাফার ফোনে। গানটা কয়েকদিন আগেই সাফাকে নিয়ে লিখেছিল। ছোটবেলায় অনেক গান শুনতে পছন্দ করত। বেছে বেছে কিছু গান শিল্পীর সাথে সাথে নিজেও গাওয়ার চেষ্টা করত। বেশ বড় হওয়ার পর গানের পরিবর্তে ইসলামী সঙ্গীত শুনতে ও গাইতে শুরু করে। এজন্য সাফাকে নিয়ে একটা গান লিখে ফেলতে পেরেছিল খুব সহজেই। সেই গানই বেসুরো গলায় গিয়ে রেকর্ড করে সাফাকে পাঠায়। গানের গানে মনের তীব্র আকাঙ্ক্ষা প্রকাশ করে। সাফা সেদিনের মতো আজও সেই গানটা মন দিয়ে শোনে। গত 5 দিনে 10 বারের বেশি শুনেছে। গানের প্রতিটা লাইন ওর মুখস্থ। সাফা, বৃষ্টি পড়ছে তো, বাগানে দাঁড়িয়ে আছিস কেন? হঠাৎ মায়ের কণ্ঠে চমকে ওঠে সাফা। অতীতের স্মৃতি মনে করা থেকে বাস্তবে ফিরে আসে। বৃষ্টিতে ভিজবো আমি, ভালো লাগছে। জ্বর আসলে ভালো লাগা বের হয়ে যাবে। এমনিতেই আজ দেরি করে গোসল করেছো, এখন সন্ধ্যাবেলা আবার বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে? দ্রুত ঘরে আসো, বৃষ্টিতে ভেজার অভ্যাস নেই তোমার, অসুস্থ হবে। সাফা মায়ের কথায় মন খারাপ করে, কিন্তু ও সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বৃষ্টিতে ভিজবেই। গোসলের পর চুল এখনো পর্যন্ত ভালো করে শুকায়নি, তবু এখন আবার ভিজবেও। ও চাইছে ও ঠান্ডা লাগুক, জ্বর আসুক। সেই খবর শুনে অন্তত ওয়ালিদ ছুটে আসুক ওকে দেখতে। অসুস্থতার খবর শুনলে নিশ্চয়ই না এসে পারবে না। সাফার মা আবারও তাড়া দিয়ে ভেতরে যেতে বলেন। সাফা বলল, তুমি যাও, আমি আসছি। হাতে কাজ ছিল বলে তিনি চলে গেলেন ভেতরে। সাফার মাঝে ঘরে যাওয়ার তারা দেখা দিল না। ও বাগানের ভেতরে হাঁটতে লাগলো। মাগরিবের আজান দিতে শুরু করলে ঘরে ঢুকেও মায়ের চোখে ফাঁকি দিয়ে রুমে প্রবেশ করে। মনের আশা পূর্ণ করে মাঝরাতে জ্বর আসে সাফার। সকালে ওর মা রুমে এসে দেখেন মেয়ে এখনো ওঠেনি, ফ্যান বন্ধ রেখে কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে। তিনি কপালে হাত দিয়ে বুঝতে পারেন ওর জ্বর এসেছে। সাফাকে ডেকে অনেকক্ষণ রাগারাগি করলেন, বললেন, কাল বৃষ্টির মধ্যে কতক্ষণ বাইরে ছিলে বলো তো? সাফার জ্বরের প্রভাবে নিভু নিভু কণ্ঠে সত্যটাই বলল। সাফার মা আরও রেগে গেলেন।
নিজের মতো কতক্ষণ কথা বলে সাফার রুম থেকে বেরিয়ে গেলেন। সকাল গড়িয়ে বিকেল হয়েছে। সাফার অপেক্ষার অবসান ঘটিয়ে ওয়ালিদ এলো না। সন্ধ্যাও যখন পেরিয়ে যাচ্ছে, সাফা মনে মনে ভাবল ওয়ালিদ কি ওর অসুস্থতার খবর শোনেনি, ওর মা খবর দেয়নি? এমনটা হওয়ার কথা না। তাহলে কি ওয়ালিদ এতটাই চেঞ্জ হয়ে গেল? সামান্য কারণে এত অভিমান? সাফা পাশ থেকে ওর ফোনটা হাতে নিল, চোখ বন্ধ করে ওয়ালিদের গানটা শুনতে লাগলো। গানটা কি আসলেই বেসুরো? না তো। ওয়ালিদের কাছে এমনটা মনে হলো, আসলে এমনটা নয়। ওয়ালিদের কণ্ঠে সুর আছে, খালি গলায় এই গানটাতে ভিন্ন রকম একটা সুর টান তৈরি করে অদ্ভুত সুন্দর সুরের মূর্ছনা সৃষ্টি করেছে। গেছে ভীষণ আবেগ নিয়ে। সাফা মুগ্ধ হয়ে শোনে প্রতিবার। ওকে নিয়েই তো লেখা। গানের মাধ্যমে ওয়ালিদ ওকে বলছে, তোমার মন কেমন মন বুঝতে আমি যে পারি না। এই তো হাসি আর এই মুখ ভার, সে সময়টা কত যে বেদনার আমার কাছে, তুমি কি বোঝো না? গানটা শেষ হলে সাফা বিড়বিড় করে বলতে লাগলো, ভালোবাসি শুনতে পারা কি এতই সহজ? আপনি তো আমাকে ভালোবাসেন, তাহলে কেন এমন আচরণ? এখন তো আমিও আপনাকে বুঝতে পারছি না। বিড়বিড় করতে করতে সাফা আবার ঘুমিয়ে যায়। হঠাৎ ঘুম হালকা হয়ে গেল। সাফা অনুভব করছে ওর মাথায় কেউ হাত বুলিয়ে যাচ্ছে। বোঝা যাচ্ছে হাতের মালিক খুব যত্নের সাথে, ভালোবাসার সাথে স্পর্শ করছে ওকে। ঘুমো ঘুমো ভাবের মধ্যেই সাফা বোঝার চেষ্টা করলো ব্যক্তিটা কে হতে পারে। ওর আব্বু বা আম্মু? তা মনে হচ্ছে না সাফার, মনে হচ্ছে ভিন্ন কেউ। স্পর্শটা নতুন লাগছে। হুট করে মনে হলো ওয়ালিদ নয় তো। তাহলে কি অবশেষে সে এলো? ঘুমের রেশ কেটে গেল পুরোপুরি। ধীরে ধীরে চোখ মেলতে শুরু করলো সাফা। চোখের পাতায় দুই ভুরু আর কপালে ব্যথা আছে। ব্যথাটা এই মুহূর্তে উপলব্ধি হচ্ছে না। চোখ মেলে তাকাতেই পাশে দেখলো ওয়ালিদ বসে আছে ওর মুখের দিকে তাকিয়ে। সাফাকে তাকাতে দেখে ওয়ালিদ ওর হাত সরিয়ে নিয়ে মিষ্টি করে হাসলো। তারপর প্রশ্ন করলো, কেমন লাগছে তোমার? সাফা আশেপাশে তাকিয়ে সময় আন্দাজ করার চেষ্টা করলো। ঘড়ির দিকে চোখ পড়লে দেখতে পেল রাত 8টা বাজে। ওয়ালিদের দিকে দৃষ্টি ফিরিয়ে আস্তে আস্তে উচ্চারণ করলো, ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। দুঃখিত আমার আসতে দেরি হয়েছে। আচ্ছা ঠিক আছে। যেমন অভিমান লুকিয়ে রাখলো সাফা। ভালোবাসি বলা হয়নি যখন অভিমান দেখানোর সময়ও যে হয়নি। ওয়ালিদ আবার বলল, তোমার অসুস্থতার খবর বিকালে পেয়েছি। বাড়ি ছিলাম না তখন। বড় ভাইয়ার বিয়ের জন্য মেয়ে দেখতে গিয়েছিল আজ। আমাকেও যেতে হয়েছে, কারণ মেয়েটা আমার এক বন্ধুর চাচাতো বোন। ওর সাথে যোগাযোগ করে আমি বাড়িটা চিনিয়ে নিয়েছি। ওখান থেকে ফিরতে দেরি হয়েছে। বাড়ি ফিরেই এখানে এসেছি। জ্বরের কারণে সাফা বারবার চোখ বন্ধ করছে। চোখ বন্ধ রেখেই সাফা বলল, আচ্ছা ঠিক আছে। ওয়ালিদের মনে হলো সাফা খুব অভিমান করে আছে। ও এবার প্রশ্ন করলো, তুমি সন্ধ্যার সময় বৃষ্টিতে ভিজেছো কেন? সাফা আবার তাকালো। হালকা আওয়াজেই বলল, ইচ্ছা হয়েছিল তাই। কেন ইচ্ছা হয়েছিল? ইচ্ছা করছিল তাই ইচ্ছা হয়েছিল। সাফার উত্তরে বিস্মিত হলো ওয়ালিদ। বলল, এটা আবার কেমন কথা? তা ইচ্ছে করছিল কেন? ইচ্ছা করছিল তাই ইচ্ছা করছিল। আচ্ছা হয়েছে, যা বলেছো বুঝে বলছো নাকি জ্বরের ঘরে উল্টাপাল্টা বলছো? সাফা নীরব থেকে চোখ বন্ধ করে হুট করেই আবার চোখ খুলে বলে, আপনি কি ভাইয়ার বিয়ে নিয়ে এতদিন ব্যস্ত ছিলেন? কোথায় ব্যস্ত ছিলাম না তো, আজকেই প্রথম বিষয়টাতে জড়ালাম। সাফা আশাহত হলো। ঘাড় কাত করে অন্যদিকে মুখ করে বলল, আমার সাথে রাগ করেছিলেন কেন? না তো, তোমার সাথে রাগ করব কেন? তাহলে এমন করলেন কেন? কেমন? সাফা অপ্রস্তুত হয়। কথাটা মুখ ফসকে বেরিয়ে গিয়েছিল। এখন তাই আমতা আমতা করে বলে, না কিছু না। ওয়ালিদ হালকা হেসে বলল, গত 5 দিন তোমার সাথে দেখা করতে আসিনি, ফোনে কথাও বলিনি। সে কথা বলছো? আমি না আসাতে, কথা না বলাতে তোমার কি খারাপ লেগেছে? মিস করেছো আমাকে? মিস করতে যাব কেন? জানি তো, এই জন্যেই এমন করেছি। তুমি তো বিরক্ত হও। বিরক্ত হই না আমি। তাহলে? সাফা নড়ে চড়ে শুয়ে চোখ বন্ধ করে আবারও। ওয়ালিদ ভিন্ন প্রসঙ্গ তোলে, খাওয়া দাওয়া ঠিক মতো করছো না কেন? চোখ বন্ধ অবস্থায় উত্তর দেয় সাফা, জ্বর আসলে খাওয়া যায় নাকি? জোর করে খেতে হয়। আম্মা তো বললেন তুমি কয়েকদিন ধরেই ঠিক মতো খাচ্ছ না, কারণটা কি? সাফা মনে মনে বলে, এতদিন কোনো খোঁজ খবর নেয়ার নাম ছিল না, এখন আসছে জেরা করতে। কথা বলছো না কেন? খারাপ লাগছে বেশি?
জ্বর মাপা হয়েছিল? সাফা তাকায় ওয়ালিদের দিকে, কি অস্থিরতা ওর কণ্ঠে, অথচ গত 5টা দিন কি অবহেলায় না করলো। ওয়ালিদ উৎসুকভাবে তাকিয়ে আছে ওর দিকে, ওর উত্তর শোনার জন্য। সাফা ছোট্ট করে বলল, হ্যাঁ। কত? আমি জানি না। ওয়ালিদ দমে গেল। সাফার সাথে আর কথা না বলে ওর মায়ের সাথেই কথা বলাটা ভালো মনে করলো, তাই উঠে রুম থেকে বেরিয়ে গেল। সাফা মাথা উঁচু করে ওর যাওয়ার দিকে তাকিয়ে ভাবতে লাগলো, আবার রাগ হয়ে চলে গেল কিনা। মনটা আবার খারাপ হলো ওর। অনেকক্ষণ পর ওর মায়ের সাথে ফিরে এলো ওয়ালিদ। মায়ের হাতে খাবারের প্লেট। তিনি এসে ওর পাশে বসলেন, তারপর সাফাকে খাইয়ে দিতে শুরু করলেন। ওয়ালিদ কাছের একটা চেয়ারে বসে সব দেখছে। দুজনের জোড়াজড়িতে খেতে হচ্ছে সাফার। ওয়ালিদ চলে যাওয়ার আগে সাফাকে ঠিকমতো খাবার এবং ওষুধ খেতে বলল। সাফা প্রশ্ন করলো, যদি না খাই কি করবেন? ওয়ালিদ বলল, আমি এসে নিজের হাতে খাইয়ে দিব। অনেক খেতে হবে তখন। তুমি কান্নাকাটি করলেও আমি কোনো কথা শুনবো না। সেটা না চাইলে আমার হাতে ঠিকমতো খাও। আমি কিন্তু আম্মার কাছে ফোন করে জানবো সব। আসি। ওয়ালিদ বসা থেকে উঠে চলে যাওয়ার জন্য উদ্যত হতেই বুঝতে পারল সাফা ওর হাত টেনে ধরেছে। শিহরণ বয়ে যায় ওয়ালিদের দেহ জুড়ে। অদ্ভুত এক অনুভূতি উপলব্ধি করে। জায়গা স্থির হয়ে পড়ে তৎক্ষণাৎ। অন্যরকম ভালো লাগে জমে গিয়ে নিজের হাতের দিকে তাকায়। সাফার হাতটা দেখে নিয়ে খুবই ধীর গতিতে মাথা ঘুরিয়ে তাকায় বিছানায় শুয়ে থাকা সাফার মুখ পানে। সাফা বলে ওঠে, এরপরেও কি এতদিনের মতোই আচরণ করবেন? সাফার এই কণ্ঠটা ওয়ালিদের ভীষণ ভালো লাগলো। স্পষ্ট কাতরতা বোঝা গেল বাক্যটা বলার সময়। ওয়ালিদ মুচকি হেসে সাফার দিকে ঝুঁকে গিয়ে বলল, যদি করি তবে কি করবে? সাফা সামান্য সময় নিয়ে নীরব থেকে বলল, কিছু না। কিছু না বলার মাঝে অনেক কিছু খুঁজে পেল ওয়ালিদ। ও বেশ ভালোই বুঝতে পারছে মেয়েটা ওর প্রতি অভিমান করে আছে, আর ও এমন আচরণ আবার করলেই সেই অভিমান আবারও তীব্র হবে। অথচ মেয়েটা মুখে কিছুই স্বীকার করে না। ওয়ালিদ আবারও মুচকি হাসলো। সাফার পাশে বসে পড়ে বলল, আর এমন করব না আমি। কাল আবার আসবো, প্রতিদিনই ফোনে কথা বলবো। খুশি এবার? সাফা হয়তো খুশি হয়েছে, কিন্তু কিছু না বলে ওয়ালিদের থেকে চোখ সরিয়ে নেওয়াতে বুঝতে পারলো না ওয়ালিদ। নিজেই আবার কথা বলো। তুমি সরাসরি বলতে পারো না? বলতে পারো না আমাকে মিস করো? আমি তোমার সাথে দেখা করতে আসি, কথা বলি, এসব তুমি চাও, সেটা বলতে পারো না সরাসরি? লজ্জা লাগে? এত লাজুক তুমি? এত জড়তা তোমার মাঝে? আমি আসবো, তোমার সাথে কয়েকদিন দেখা না হলে আমিও থাকতে পারি না। আমি কালই আসবো। সাফার তাকানি ওর দিকে। ওকে ওয়ালিদ বুঝে ফেলেছে দেখে লজ্জায় আর চোখ তুলতে পারেনি। ওয়ালিদ কথাগুলো বলে রুম থেকে বেরোলে সাফা বলে উঠল, বুঝতে এত দেরি করলেন? ওয়ালিদ রুম থেকে বেরিয়ে কয়েক পা সামনে গিয়ে আবার ফেরত আসে। সাফা শান্তিতে চোখ বুজেছিল। ওয়ালিদ ওকে ডেকে উঠলে চমকে তাকায়। ওয়ালিদ আবারও ওর পাশে বসে, তারপর বিছানার দিকে দৃষ্টি রেখে বলতে শুরু করে, সাফা সরি, আমি এই কয়দিন ইচ্ছা করে এমন করেছি। তুমি কল রিসিভ না করার জন্য না, আমার প্রতি বিরক্ত মনে করেও না। কোনো ব্যস্ততাও ছিল না আমার। ব্যস্ততা যদি কোনো কারণে থাকতো তবুও সময় বের করে নিতাম তোমার সাথে কথা বলার জন্য। প্রয়োজনে একবেলা খেতাম না, কম ঘুমাতাম, কিংবা কোনো কাজ বাদ দিয়ে হলেও সময় আমি বের করে নিতাম। ইচ্ছা থাকলেই অনেক কিছু করা যায়, কিন্তু আমি তো নিজে থেকে এমনটা করেছি। খুব ইচ্ছা করেছে তোমার সাথে কথা বলতে, তোমাকে দেখতে, কিন্তু কলও করিনি, মেসেজও দেইনি, আর এখানেও আসিনি। ফোনে তোমার ছবি দেখেছি। যখন পড়াতে আসতাম লুকিয়ে কয়েকটা ছবি তুলেছিলাম, সেগুলো দেখতাম, তোমার কথাগুলো ভাবতাম। এখন বলছি কেন এমন করেছি। হুট করে মনে হলো তোমাকে পরীক্ষা করে দেখি আমার প্রতি তোমার কোনো রকম অনুভূতি তৈরি হয়েছে কিনা, তুমি আমাকে মিস করো কিনা। খুব অপেক্ষায় ছিলাম তোমার একটা কলের জন্য। তুমি কল দাওনি, কিংবা এমন একটা মেসেজ দাওনি যেখানে কোনোভাবে আমাকে আসতে বলেছো বা কথা বলার জন্য অনুরোধ করেছো। 2 দিন এমনই মেসেজ দিয়েছো তুমি, কিন্তু আমার কাঙ্ক্ষিত কিছু বলনি, তাই রিপ্লাই দেইনি। তুমি আমাকে মিস করেছো ঠিকই, আমার সাথে অভিমান করে খাওয়া দাওয়া ঠিকমতো করনি। কাল অসময়ে বৃষ্টিতে ভিজেছো, নিশ্চয়ই আমার প্রতি রাগ নিয়ে। অথচ একটাবার আমাকে মুখ ফুটে বলতে পারলে না। বললে কি হতো বলো তো? অনুভূতি আর কতদিন লুকিয়ে রাখবে? প্রকাশ করো সাফা। তোমার মুখে নির্দিষ্ট একটা শব্দ কিংবা বাক্য শোনার জন্য আমি উদগ্রীব হয়ে আছি সে কবে থেকে। কখন সময় হবে বলার? আজও তুমি আমার গান শুনতে শুনতে ঘুমিয়েছিলে। আমি তোমার হাত থেকে ফোনটা সরিয়ে রেখেছি, তখন দেখেছি। আমি আজ যাচ্ছি। জোর করব না, যেদিন তোমার মুখ থেকে কথাটা বের হবে সেই দিনটার অপেক্ষায় থাকবে আমার মন।
কথার মাঝেই সাফার মুখের দিকে তাকিয়েছিল ওয়ালিদ। সাফা মনোযোগ দিয়ে ওয়ালিদের কথাগুলো শুনলেও দৃষ্টি ছিল এলোমেলো, কোনো দিকেই স্থির ছিল না। ওয়ালিদের দিকে ছাড়া চোখের সামনে অন্য সব দিকে ও দৃষ্টি ঘোরাফেরা করছে। ওয়ালিদ আর অস্বস্তিতে ফেলতে চায়নি ওকে, কথাগুলো বলেই চলে গিয়েছে। ওয়ালিদ যাওয়ার পর সাফা মনে মনে বলল, এত সহজেই ভালোবাসার কথা বলবো না আমি। আর আপনি ইচ্ছে করে এতদিন এমন করেছেন না, এর শাস্তি স্বরূপ আরও অপেক্ষা করতে হবে আপনাকে। রমজান মাসের শেষ ইফতারি শেষে মাগরিবের নামাজ পড়ে সাফা মাথায় ভালো করে ওড়না পেঁচিয়ে ছাদে গেল। অনেক চেষ্টার পরও ঈদের চাঁদ দেখতে পেল না। হতাশ হলো ও। ঘরে ফিরে অনলাইনে গিয়ে বান্ধবীদের কাছে জানতে চাইল ওরা দেখতে পেরেছে কিনা। না সূচক জবাব এলো সবার থেকে, কিন্তু মসজিদের মাইকে আগামীকাল ঈদের ঘোষণা দিতে শুরু করেছে। একটু পর ওয়ালিদের মেসেজ এলো। ঈদ মোবারক, কি করছো? সাফা সাথে সাথে রিপ্লাই দিল, ঈদ মোবারক। কিছু করছি না, ছাদে গিয়েছিলাম চাঁদ দেখতে, কিন্তু দেখতেই পারলাম না। ও, আমার ছবি আছে তোমার ফোনে? নেই না, দিব একটা। আপনার ছবি দিয়ে কি করব আমি? চাঁদ দেখবে মানে নিজেকে চাঁদ মনে করেন? কেন, আমি কি কম সুন্দর নাকি? ওরে আল্লাহ, আপনি দেখি নিজেই নিজের প্রশংসা করেন। যা সত্য তাই বলি আমি। সাফা হাসে। ওয়ালিদের কথাই অবাক হয় না, জানে এই ছেলেটা একটু ভিন্ন রকম। আচ্ছা ভালো, হ্যাঁ এটা সত্য, আল্লাহ আপনাকে সুন্দর করে বানিয়েছেন। অবশেষে তোমার মুখ থেকে আমার প্রশংসা বের হলো, আমি কিন্তু জ্ঞান হারালাম। হারান, আগে আমাকে বলেন আপনি চাঁদ দেখেছেন? দেখেছি। সত্যি? ছবি তুলেছেন চাঁদের? তোলা আছে, দিব নাকি? দেন। ওয়ালিদ কয়েকটা ছবি পাঠালো। ছবিগুলো দেখে বুড়ো কুচকায় সাফা। আমি চাঁদের ছবি দিতে বলেছি, আপনি আমার ছবি দিয়েছেন কেন? আমি এই চাঁদই দেখছিলাম, আমার চাঁদ এটা। সাফা মেসেজটা পড়ে থমকে যায়। অনেকক্ষণ তাকিয়ে থাকে মেসেজটার দিকে। কি লিখবে বুঝতে পারে না। পরে লেখে, আপনিও চাঁদ দেখতে পারেননি? এই যে ছবি দিলাম। ভালো। সবাই কেমন আছে? আমি বাদে সবাই ভালো আছে। আপনি বাদে কেন? আপনার কি হয়েছে? তুমি তো আমার কথা জানতে চাওনি। ও তাই, আচ্ছা এবার বলছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কাল দেখা হবে, আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ। শোনো, কাল সাজবে কিন্তু। সাফা মুচকি হেসে রিপ্লাই দেয়। আচ্ছা। ঈদের দিন সাফাদের বাড়িতে ওয়ালিদের দাওয়াত ছিল, তাই সবাই এসেছে হুজাইফা বাদে। সে গিয়েছে গ্রামের বাড়ি। ওয়ালিদের বাবা প্রথমে আসতে চাননি। ওয়ালিদের মা বুদ্ধি করে সাফাকে কলে ধরিয়ে দিয়েছিলেন। সাফার কথাতেই তিনি শেষে রাজি হয়েছেন। কোনো অজানা কারণে ওর কথা উনি ফেলতে পারেনি। সবাই ড্রয়িং রুমে বসে আছে। শুধু ওয়ালিদের বাবা আর সাফার বাবা গেস্ট রুমে বসে নাস্তা করছেন আর গল্পে মেতেছেন। তাদেরকে নাস্তা দিয়ে এসে সাফা ওর মায়ের সাথে ড্রয়িং রুমে বাকি সবাইকে আপ্যায়নে ব্যস্ত। ওয়ালিদের মা নাস্তার ফাঁকে ফাঁকে সাফার মায়ের সাথে কথা বলছেন। আনাস চুপচাপ বসে খাচ্ছে আর সব কিছু দেখছে। ওয়ালিদ আর ফাতেমা ফিসফিস করে কথা বলছে। ওয়ালিদ ফাতেমাকে বলল, তোর ভাবিকে দেখ, অল্প সাজে কি সুন্দর লাগছে, আর তুই পেতনি সেজে এসেছে একটা। ফাতেমা রাগী ভাব নিয়ে চোখ দুটো শুরু করে বলল, কি? আমি পেতনি সেজে এসেছি তাই না? আর ভাবি কি তাহলে পড়ি? অবশ্যই। বাবা, ভাবি পড়ি আর আমি পেতনি। এতদিন তো সাজলে আমাকে বলেছো পরীর মতো লাগছে, এখন বউ পেয়েছো আর আমি পেতনি হয়ে গেছি না? আগে তো পরি দেখিনি, তাই পেতনিকেই পরি মনে হয়েছে। 1 মিনিট, তোকে এতদিন পরির মতো বলেছি, কই পেতনি তো বলেছিলাম। সে তো একবার আমার চোখের কাজল নষ্ট হয়ে গিয়েছিল তাই, তাছাড়া তো পড়ি বলতে। সব ভুলে গেছো বউ পেয়ে। তোর নাম্বার আমার ফোনে পেতনি দিয়েই সেভ করা, এই দেখ। ওয়ালিদ ওর ফোন দেখায়। ফাতেমা রাগে দাঁত কিরমির করে। ওয়ালিদ তা দেখে হাসে। সাফার মা ওদের দিকে খেয়াল করে বলে ওঠেন, তোমরা 2 ভাই বোন কি এত কথা বলছো? নাস্তা করো আগে, পরে আবার কথা বলবে। সবাই তাকাই ওদের দিকে। ফাতেমা ওয়ালিদের আরও কাজ ঘেঁষে ফিসফিসিয়ে বলে, বাড়ি ফেরো, তারপর দেখাবো মজা। কি মজা দেখাবি? এখনো সিদ্ধান্ত নিইনি, যখন দেখাবো তখন দেখো। আচ্ছা। সাফার সাথে ফাতেমার বেশ ভাব জমেছে। দুজনের বয়সের পার্থক্য 1.5 বছর বলে বান্ধবীর মতো হয়ে গিয়েছে যেন। নাস্তা শেষে সাফা ফাতেমা আর আনাসকে ওদের বাড়ি ঘুরে দেখাচ্ছে।
ওয়ালিদ ওদের পিছনে আসছে আর ওদের কথাবার্তা শুনছে। হঠাৎও বলে উঠল, সাফা, ওদের সাথে দেখছি তোমার খুব সহজেই ভাব হয়ে গিয়েছে। বাড়ি ঘুরিয়ে দেখাচ্ছ, আমাকে তো কোনোদিন দেখালে না। তোমার যে এত সুন্দর একটা বাগান আছে তাই তো আমি জানতাম না। আপনি এখানে কিভাবে? সেই অনেক আগে থেকে যেভাবে তোমাকে অনুসরণ করে এত দূর এসেছি সেভাবে। আনাস বলল। মেজো ভাইয়া প্রথম থেকেই আমাদের পিছনে আসছিল। ফাতেমা বলে উঠল, তুই দেখেছিস? হ্যাঁ, দুজনই একরকম হয়েছিস। ওয়ালিদ ফাতেমার কথাই বলল, তুইও তো আপুর মতো হয়েছিস। আপু ভাইয়ার সাথে যেমন করতো তুইও আমার সাথে তেমনই করিস। তবে আপু আমার সাথে যেমন করতো তুই অবশ্য আনাসের সাথে অমনটা করিস না। আপু আমাকে খুব আদর করতো আর তুই তো ওর সাথে প্রায় ঝগড়া বাঁধিয়ে দিস, ওর থেকে বয়সে এত বড় হয়েও। ফাতেমা রেগে ওয়ালিদকে বলল, তুমি ভাবির সামনে আমার সম্পর্কে এসব বলছো? নিজের ব্যাপারে বলো তো, তুমি তো আমার সাথে কেমন করো? সেই সময় কি বলেছো আমাকে মনে আছে? আর তুই কি বলেছিস? আমাকে মজা দেখাবি না? আমি তো ভাইয়ার মতো হইনি। আপু ভাইয়ার সাথে অনেক মজা করতো, কিন্তু ভাইয়া তেমন কিছু বলতো না। আর আমি কি করি জানো সাফা? উল্টা ওকে খেপিয়ে তুলি। বড় ভাইয়া তো অনেক ভালো, তোমার মতো নাকি? তুমি যে আমার সাথে মাঝে মধ্যেই কেমন করো। সাফা ওদের ঝগড়া দেখে মিটমিটিয়ে হাসছিল। ফাতেমাকে বলল, আচ্ছা থামো এবার, অনেক ঝগড়া করেছ। আনাসকে দেখো চুপ হয়ে আছে। ও আমাদের কথার মধ্যে তেমন কথা বলে না, তবে মাঝে মধ্যে মেজো ভাইয়ার পক্ষ নেয়। আর মেজো ভাইয়াও ওর আর আমার ঝগড়ার সময় ওর পক্ষ নিয়ে ওকে জিতিয়ে দেয়। আনাস এখন তোমার সামনে আরো ভদ্র হয়ে গেছে। ভাবি, তুমি কিন্তু মেজো ভাইয়ার পক্ষ নিও না, আমার পক্ষে থাকবে সবসময়। সাফা কিছু বলার আগে ওয়ালিদ বলে উঠল, কেন? তোর পক্ষে থাকবে কেন? আমার বউ আমার পক্ষে থাকবে। ফাতেমা বলল, না ভাবি, তুমি মেজো ভাইয়ার সম্পর্কে ভালো জানো না। মেজো ভাইয়া অনেক ফজিল আছে। তোমরাও কিন্তু মাঝে মধ্যে আমার সাপোর্ট দরকার হবে, তাই তুমি আমার আর আমি তোমার দলে। ওই তুমি আমার মানে কি? ও আমার। সাফা এবার শব্দ করে হেসে দেয়। হেসে বলে, থামুন তো আপনি। ফাতেমা, আনাস, চলো ভেতরে যাই। ওয়ালিদ বলে, আর আমি? আপনার ইচ্ছা আসলে আসেন, নয়তো এখানেই থাকেন। ফাতেমা খুশি হয়ে জোরে বলে ওঠে, ইয়ে, এই তো ভাবি আমার দলে। দুপুরে খাওয়া শেষ করে বাড়ি ফেরার আগে ওয়ালিদ সাফার সাথে কথা বলতে ওর রুমে যায়। এমনই সাধারণ কথা বলে কিছুক্ষণ, এরপর হঠাৎ করে প্রশ্ন করে। তুমি কি কিছু বলতে চাও? সাফা উসখুস করছে, ওতে কিছু বলতে চাই। ওয়ালিদকে দেখে মনে হচ্ছে না বিশেষ কিছু ঘটেছে। একটা বিশেষ ব্যাপার যে ঘটেছে তা নিয়ে কোনো কথা বা ইঙ্গিত প্রকাশ পায়নি, এমন তো হওয়ারই কথা না। অথচ সাফা সারাক্ষণ ভাবনায় আর লজ্জায় ছিল। হঠাৎ কখন কিভাবে ওয়ালিদ বিষয়টা তুলবে, ওয়ালিদের আচরণেই মনে হচ্ছে না বিষয়টা ও লক্ষ্য করেছে। তাই সাফা এবার প্রশ্ন না করে পারল না। সাফা বলল, আচ্ছা, আপনি যে পাঞ্জাবি পরেছেন তা আব্বুর উপহার দেয়া পাঞ্জাবিটা না? হ্যাঁ। আপনি কি এই পাঞ্জাবির পকেটে কোনো কাগজ পাননি? কিসের কাগজ? ও হ্যাঁ, পেয়েছিলাম একটা। কেন? সাফা অবাক হয়ে বলল, আপনি কি কাগজটার ভাঁজ খুলে পড়ে দেখেননি? ওয়ালিদ ভুরু কুচকে বলল, কেন বলো তো, কাগজটা কি ছিল? আমি তো ভেবেছিলাম কি না কি, ঘাবড়িয়ে গিয়েছিলাম। নতুন পাঞ্জাবির পকেটে কাগজ এলো কিভাবে? সাফা চিন্তিত কণ্ঠে বলল, আপনি কি করেছেন? কাগজটা না দেখেই ফেলে দিয়েছেন নাকি? ওটা তো আমি দিয়েছিলাম। তাই? এটা তো বলো কি ছিল ওই কাগজে? তার মানে আপনি ভাজি খোলেননি? কাগজে কি লেখা ছিল শুনবেন? একটা বিশেষ কথা যা আপনি শুনতে চান। আমি ভেবেছি ঈদের দিন যখন আপনি পাঞ্জাবিটা পরবেন, কাগজটা খুলে দেখবেন আর লেখাটা পড়ে খুশি হবেন। কিন্তু আপনি কি করলেন? না দেখে ফেলে দিয়েছেন। আচ্ছা সরি, তুমি তাহলে ঈদের দিনে আমাকে কিছু বলতে চেয়েছিলে। দিন এখনো যায়নি, তুমি মুখেই বলে দাও। থাক, আপনার শুনতে হবে না, আপনি যান। ঈদের দিন আমি তোমার থেকে অখুশি মন নিয়ে বিদায় নিব? আল্লাহ কিন্তু অসন্তুষ্ট হবেন। বললাম তো, আপনি যা শুনতে চেয়েছিলেন তাই লেখা ছিল। কি শুনতে চেয়েছিলাম? আচ্ছা, পরে একদিন বলবো। না, আজ এবং এখনই বলবে, সময় খুবই কম, দ্রুত বলো। আচ্ছা, লিখে দিচ্ছি। এই না, মুখেই বলতে হবে। তুমি তো বললে আমি শুনতে চেয়েছিলাম, লিখে দিলে সেটা শোনা হয় কিভাবে? বলো বলো, দ্রুত বলে ফেলো। আপনি না মাঝে মধ্যে যে কি মুসিবতের মধ্যে ফেলে দেন আমাকে, বলছি।
সাফা একটু থামে, কোনোভাবে মুখ থেকে বের করতে পারছে না কথাটা। ওয়ালি তো তাকিয়ে আছে ওর দিকে। সাফা মেঝের দিকে তাকিয়ে বলার চেষ্টা করে। কথাটা হলো আমি ভুলে গিয়েছো? কোনো কিছু লিখলে তো বেশি মনে থাকে। কতদিন আগে লিখেছিলে? ভুলিনি। ভুলে যাওয়ার মতো কথা না এটা। তাহলে বলতে পারছো না কেন? বলো ঠিক করে। আমি আমি আ- বলতে হবে না তোমার, আমি চললাম। ওয়ালিদ রাগ হয়েছে এমন ভাব নিয়ে চলে যাওয়ার জন্য ঘুরতেই সাফা তীব্র জড়তা কাটিয়ে কিছুটা উচ্চ স্বরে বলে ওঠে। আমি আপনাকে ভালোবাসি। ওয়ালিদ উল্টো ঘুরে সাফার দিকে তাকালে সাফা দ্রুত নিচের দিকে দৃষ্টি ফেলে। এতক্ষণ সময় নিয়ে এই কথা বললে? কাগজে তো কি সুন্দর তুমি করে লিখেছো, আর এখন আপনি বাদ দিয়ে তুমি শব্দটা মুখ দিয়ে বেরোলো না। সাফা চমকে চোখ তুলে তাকায়, বলে। আপনি পড়েছেন কাগজটা? ফেলে দেননি? হ্যাঁ পড়েছি, এবং এখনো পকেটেই আছে। ওয়ালিদ পকেট থেকে একটা কাগজ বের করে সেটার ভাঁজ খুলে পড়তে শুরু করে। ভালোবাসি বৃষ্টি, ভালোবাসি রোদ, ভালোবাসি চাঁদ, ভালোবাসি তারা, ভালোবাসি নীল আকাশের মেঘের ভেলা, ভালোবাসি ফুরফুরে বাতাসের দোলা, সবকিছু করে তোলে স্বপ্নময়। আমি ভালোবাসি তোমায়। কি যে ভালো লেগেছিল এটা পড়ে। সাফা কপট রাগ দেখিয়ে পড়ল। মিথ্যে বললেন কেন? কোথায় মিথ্যা বললাম? আমি তো বলিনি কাগজটা না পড়ে ফেলে দিয়েছি। বলেছি একবারও? সাফা উল্টো দিকে ঘুরে দাঁড়ায়। মেজাজ গরম হয়ে গেছে ওর। ওয়ালিদ লেখাটা পড়েছে, অথচ ওর মুখে বলতে বাধ্য করলো। সাফার মেজাজকে চরম পর্যায়ে পৌঁছে দিয়ে ওয়ালিদ বলে ওঠে। তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? তাহলে প্রমাণ দাও। সাফা আশ্চর্য হয়ে ঘুরে দাঁড়িয়ে ওয়ালিদের চোখের দিকে তাকালো, বলল। কি কি প্রমাণ? হুম। বিশ্বাস হয়নি? না হলো প্রমাণ কিভাবে দিব আমি? ভালোবাসলে প্রমাণও নিশ্চয়ই করতে পারবে। করব না তাতে কি? ভালোবাসি বলেছি, বিশ্বাস না হলে করবেন না। না, আমার প্রমাণ চাই। সাফা আবারও মুসিবতে পড়ে গেল। অস্থিরতা ঘিরে ধরল ওকে। রেগে ওয়ালিদকে কিছু বলতে যাবে, তখনই দরজায় টোকা পড়ে। ফাতেমা ভাবি বলে ডেকে ওঠে। ওয়ালিদ দরজার দিকে তাকিয়ে বিড়বিড় করে কিছু একটা বলল, যা সাফা শুনতে পেল না। ও এগিয়ে গিয়ে দরজা টেনে ফাঁকা করলো। ওয়ালিদের মুখের দিকে তাকিয়ে ফাতিমা বলল। ওইভাবে তাকিয়ে আছো কেন মেজো ভাইয়া? খুব ডিস্টার্ব করলাম নাকি? অবশ্যই ডিস্টার্ব করেছিস। এখানে এসেছিস কেন? আহা, তাই নাকি? খুবই দুঃখিত। আমরা চলে যাচ্ছি। তুমি আমাদের সাথে যাবে কিনা তা জানার জন্য আম্মু পাঠিয়েছে। সাফা ইতিমধ্যে দরজার সামনে এসে দাঁড়িয়েছে। ওয়ালিদ কিছু বলার আগেও দ্রুত বলে ওঠে। হ্যাঁ যাবে তো, চলো আমি তোমাদের এগিয়ে দিয়ে আসি। বলেই সাফা ফাতেমার হাত ধরে যেতে শুরু করে। কিছুটা সামনে গিয়ে পেছনে ওয়ালিদের দিকে তাকায়। ও অসন্তুষ্ট চেহারা নিয়ে তাকিয়েছিল। সাফা তা দেখে বিজয় হাসি হাসে। এতে ওয়ালিদ চোখ পাকায়। সাফা ভ্রুক্ষেপ না করে অধর আরও প্রসারিত করে সামনে ফিরে তাকায়। ওয়ালিদও ওদের পেছনে যেতে শুরু করে। সবাই বিদায় জানিয়ে বেরিয়ে পড়ে। ওয়ালিদ মূল দরজা দিয়ে বেরোনোর আগে সাফার কানের কাছে মুখ নিয়ে বলে আসে। প্রমাণ কিন্তু চাই। রাত 11:30। বাড়ির সবাই শুয়ে পড়েছে। কোথাও কোনো সারা শব্দ নেই। এরই মধ্যে ফাতেমা ওয়ালিদের রুমে ঢুকে আস্তে করে ডাক দেয়। মেজো ভাইয়া। ওয়ালিদ কিছুটা চমকে ওঠে। সাফাকে কল করবে ভেবে মাত্রই ফোন হাতে নিয়েছে, আর ফাতেমার ডাক কানে আসে। ওকে এই সময় রুমে দেখে চিন্তিত হয়ে দ্রুত গতিতে উঠে বসে প্রশ্ন করে। তুই এত রাতে এখানে কেন? আমার সাথে এসো একটু। কোথায়? আরে এসো তো। ফাতেমা ওয়ালিদের হাত ধরে টানলে ও খাট থেকে নেমে ফাতেমার সাথে চলতে শুরু করে। কোথায় যাচ্ছে জানে না। ফাতেমাও কিছু বলছে না। ভাব দেখে মনে হচ্ছে কোনো গুপ্ত রহস্য উদ্ঘাটন করতে যাচ্ছে ওকে নিয়ে। হাতে থাকা ফোনের ফ্ল্যাশ লাইট এর আলোতে ওরা এগোচ্ছে। ফাতেমা ওয়ালিদকে একটা রুমের সামনে নিয়ে ওর হাত ছেড়ে দিয়ে ভিতরে গিয়ে রুমের লাইট জ্বালিয়ে দেয়। তারপর বলে, ভেতরে এসো। ওয়ালিদ কৌতূহল নিয়ে ভেতরে ঢুকলে ফাতেমা উপরের দিকে আঙ্গুল তুলে বলে, ফ্যানটা দেখো নষ্ট হয়ে গেছে। ওয়ালিদ উপরে এক পলক তাকিয়ে বলে, এটা তো জানা কথা, দুদিন আগে নষ্ট হয়েছে, এখানে এনেছিস কেন? ফাতেমা দরজার বাইরে গিয়ে দরজা টেনে অল্প ফাঁকা রেখে তার মাঝে মুখ নিয়ে বলে, তুমি আজ রাতে এই রুমে থাকবে? ফাতেমার কথা শুনে বিস্ময়ে ওয়ালিদের চোখ দুটো বড় বড় হয়ে যায়। ও বলে ওঠে, মানে? বলেছিলাম না মজা দেখাবো? এখন দেখতে থাকো। আমি যাই, বাই। ফাতেমা বাইরে থেকে দরজা লাগিয়ে দেয়। ওয়ালিদ চেঁচিয়ে বলে ওঠে,
ওই দাঁড়া, এটা কি হচ্ছে? আমি তো মজা করেছিলাম। তুই তো অনেক সুন্দরী, পেতনি তো এমনিই বলেছি মজা করে, তুইও আরেক পরি। দরজার ওপাশ থেকে ফাতেমা বলে, কিন্তু মেজো ভাইয়া, আমি তো সিরিয়াসলি বলে ফেলেছিলাম তোমাকে মজা দেখাবো, তাই এখন এইসব বলে করলেও না আপনি। আমিও বাদা খেলাপ করি না। ওয়ালিদ মিনতির স্বরে বলে, এমন করিস না বোন, অনেক গরম পড়েছে। ফ্যান ছাড়া এই রুমে আমি থাকবো কিভাবে বল? তাছাড়া এই রুমে তো কেউ সবসময় থাকে না, সব অপরিষ্কার। কোথায় অপরিষ্কার? সব ঠিক আছে, শুধু ফ্যানটা নষ্ট। তো আমি কোনো কথাই শুনবো না, তোমাকে এখানেই থাকতে হবে আজ। অন্তত চার্জার ফ্যানটা দিয়ে যা, তাহলে গরমে এখনই ঘেমে যাচ্ছি। সেটাও হবে না, তোমার পরিবউকে বলো এসে যেন সারা রাত তার ডানা দিয়ে তোমাকে বাতাস করে। ভুল হয়ে গেছে বোন, মাফ করে দে। গুড নাইট। ফাতেমা মুখে হাসি ফুটিয়ে চলে যায়। ওয়ালিদ কি করবে বুঝতে পারে না। মাকে কল করলে ফাতেমাকে অনেক রাগারাগি করবে। ওয়ালিদ বিরক্তি সূচক আওয়াজ করে আশেপাশে তাকায়। বিছানায় তাকিয়ে দেখে ফাতেমা ওর ঘুমানোর ব্যবস্থা করে রেখেছে। ফ্যানের পরিবর্তে একটা হাত পাখা রেখে গেছে। যদিও পাখা ঘোরাতে ওর ভালো লাগবে না, তবুও সব কিছুর জন্য মুচকি হাসলো। জানালাগুলো সব খুলে দিয়ে লাইট অফ করে শুয়ে পড়ল। মনে মনে ভাবলো, কয়েক ঘন্টায় তো, বোনটার খুশির জন্য এটুকু শুয়ে নেওয়া যাক। ফোনটা হাতে নিতেই ওয়ালিদ দেখলো সাফা মেসেজ দিয়েছে। ওয়ালিদ অবাক হলো। এ পর্যন্ত কোনো কারণ ছাড়া নিজে থেকে সাফা মেসেজ দেয়নি, তাই অতি আগ্রহ নিয়ে মেসেজটা দেখতে চাইলো। ও অনেক লম্বা মেসেজ। ওয়ালিদ পড়তে শুরু করলো। প্রভাতের স্নিগ্ধ হাওয়ার মতো ভালোবাসি তোমায়, পূর্ণিমার জ্যোৎস্নার আলোর মতো ভালোবাসি তোমায়। মনের এই আঙিনায় ফুটে ওঠা স্বপ্নের মাঝে তুমি খুঁজে পাবে আমায়। আমি ভালোবাসি তোমায়। প্রমাণ চেয়েছিলেন, দিলাম। যদি পারেন তবে ঠিকানাগুলোই গিয়ে নিজের চোখে দেখে আসবেন। নিচের লেখাটুকু পড়ে ভেবাচাকা খেয়ে যায় ওয়ালিদ। পুনরায় পড়ে ছন্দটুকু, তারপর সাফাকে লিখে পাঠায়। যে ঠিকানাগুলোতে খোঁজ নিতে বলছো ওখানে যাওয়ার সাধ্য নেই আমার, তাই হার মানছি। তোমার মুখের কথাই বিশ্বাস করে নিলাম। মেসেজটা সেন্ড করে আরেকটা মেসেজ লেখে ওয়ালিদ। আমার কথাও তো বলা হয়নি এখনো, আমি ভালোবাসি তোমাকে অনেক। সাফার থেকে কোনো রিপ্লাই আসে না। ওয়ালিদ অবশ্য সেই আশা করেনি। ও জানে সাফা খুবই লাজুক, তাই আর কিছু বলবে না। ওয়ালিদ সাফার একটু আগের মেসেজটা আরও একবার পড়ে ওর প্রতি সাফার অনুভূতি বোঝার চেষ্টা করে। এর মধ্যে ঘেমে ভেজে গিয়েছে, খেয়ালই হয়নি ওর। মেসেজটা পড়া শেষ হলে গরম অনুভব করলো আবার। অস্থির হয়ে হাত পাখা ঘোরাতে থাকলো দ্রুত গতিতে। হঠাৎই দরজা খোলার শব্দ পেল। ফাতেমা চার্জার ফ্যান ভেতরে ঢুকিয়ে পড়ল। নাও, মাপ চেয়েছ তাই এটা দিয়ে গেলাম। ওয়ালিদ দরজার দিকে তাকিয়ে মুচকি হাসলো। ফজরের সময় অ্যালার্মের আওয়াজে ঘুম ভাঙলো ওয়ালিদের। মায়ের নাম্বারে কল করলো। তিনি কল রিসিভ করে বলেন, কিরে, কল করছিস কেন? আম্মু, আমাকে উদ্ধার করো। ওয়ালিদের মা অবাক হলেন ওর কথায়। উদ্ধার করব? কি বলছিস? আমি গেস্ট রুমে বন্দি হয়ে আছি। তোমার মেয়ের কাজ এটা, রাতে আমাকে এখানে এনে রেখেছে। ওয়ালিদের মা এই কথায় আরও অবাক হলেন। কল কেটে গেস্ট রুমের কাছে গিয়ে দেখলেন সত্যি বাইরে থেকে দরজা লাগানো, ভেতরে লাইট জ্বলছে। উনি দরজা খুলে ওয়ালিদ হাসি মুখে সামনে এলো। কি হয়েছে তোদের? আর বইলো না, পেতনি বলেছিলাম ওকে, তাই শাস্তি দিতে কাল রাতে টেনে নিয়ে এসেছে আমাকে এই রুমে, তারপর বাইরে থেকে দরজা লাগিয়ে চলে গেছে। এই রুমে তো ফ্যান নষ্ট। ওই যে দেখো, একটা হাত পাখার চার্জার ফ্যান দিয়েছে। আমার অশান্তি আর গেল না। আগে হুজাইপার হাজাইপার জ্বালা সহ্য করতে হতো, এখন আবার তোদের দুটোর। আনাসের সাথেও তো ফাতেমার ঝগড়া হয় মাঝে মধ্যে। ওয়ালিদের মা রাগী দৃষ্টি নিয়ে তাকান ওয়ালিদের দিকে, বলেন, হয়েছে, এটা আমার মনে করিয়ে দিতে হবে না? ফাজিলগুলো সব বড় হয়ে গেছে কত, তারপরেও শান্তভাবে থাকে না একটাও। সাফারের সামনেও এমন করবি নাকি? হ্যাঁ, জামায়াত শুরু হয়ে যাবে, তাড়াতাড়ি মসজিদে যা। ওয়ালিদ হাসে, তারপর নিজের রুমের দিকে যায়। আজ হুজাইফার বিয়ে, বাড়িতে অনেক আত্মীয় স্বজন। ওয়ালিদ সাফাকে নিয়ে এসেছে। ওয়ালিদদের রুমে আত্মীয় আর প্রতিবেশী মেয়েরা এবং মহিলারা ভিড় জমিয়েছে সাফাকে দেখার জন্য। ওয়ালিদ ওকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। সকলের সাফার সাথে পরিচয় শেষ হওয়ার পর বরযাত্রী রওনা হয়।
বিয়ের পর বউকে নিয়ে ফিরেছে সবাই। এখন অনেক রাত, বড়রা সবাই এক এক করে শুয়ে পড়েছে। সাদের ছেলেরা একদিকে আড্ডা দিচ্ছে আর মেয়েরা আরেক দিকে। ওয়ালিদের মা ফাতেমাকে কড়া করে রাত জাগতে নিষেধ করেছেন আর সাফার দিকে খেয়াল রাখতে বলেছেন। তাই ফাতেমা সাফাকে নিয়ে নিজের রুমে চলে এসেছে। ওর রুমে আরও কাজিনরা থাকবে, তারা এখনও গল্প করছে। ফাতেমা রুমের দরজা মিশিয়ে দিয়েছে কেবলই, আর ওয়ালিদ হাজির হয়। সাফার দিকে তাকিয়ে প্রশ্ন করে, সাফা, তুমি এই রুমে থাকবে? সাফা বলে, জি। আপনি এখানে কেন? ঘুমাবেন কখন? আমি তো ভাবছি আজ আমার ঘুম আসবে কিনা। ফাতেমা বলে, কেন মেজো ভাইয়া? সাফা বলে, শীঘ্রই ঘুমিয়ে পড়েন, ফজরে উঠতে কষ্ট হবে না হলে। ওয়ালিদ চেহারা মলিন করে ফেলে, বলে, বুঝলাম। আচ্ছা ফাতেমা, তুই বলতো বিয়েটা কার আগে হয়েছে, আমার নাকি ভাইয়ার? তোমার। তাহলে বাসর কেন ভাইয়ার আগে হচ্ছে? ওয়ালিদের কথা শুনে বিস্ময়ে সাফার চোখ বড় বড় হয়ে যায়। দুই ঠোঁটের মাঝে বেশ খানিক ফাঁক তৈরি হয়। ফাতেমা অবাক হয়। ও সাফার দিকে একবার দেখে নিয়ে মিটমিটে হাসছে। ওয়ালিদ সাফার থেকে দৃষ্টি সরিয়ে ফাতেমার দিকে তাকালে ও বলল, তাই তো, তাহলে এক কাজ করো, আম্মু আব্বু থেকে অনুমতি নিয়ে এসো, দুজনের বাসর রাত একসাথেই হোক। ফাতেমা, তুমি আজ তোমার ভাইয়ের দলে গিয়েছো? আসলে ভাবি, ভাই হয় তো, তাই মাঝে মধ্যে একটু যেতেই হয়। তো মেজো ভাইয়া যাও। আমি অনুমতি চাইতে যাব? বলিস কি? লজ্জা করবে না আমার? তুই যা। আমি কেন যাব? সাফা রেগে দাঁত কিরমির করে ওয়ালিদকে উদ্দেশ্য করে বলে, আপনার আসলে লজ্জা আছে নাকি? লজ্জা নেই, তবুও লাজুক ছেলে। ফাতেমা এখনো নীরবে ঠোঁট চেপে হাসছে। ওয়ালিদ কিছুক্ষণ ভুরু কুচকে থেকে হঠাৎই সাফাকে পাজাকোলা করে বলতে শুরু করে, স্তব্ধ হয়েছে প্রতিবাদী কণ্ঠ, রুদ্ধ হয়েছে শ্বাস আমার প্রতি তোমার। এ কি অদ্ভুত বিশ্বাস! আমারই সাথে বাধা যে তোমার রাত্রি ও সারা বেলা। কথাগুলো বলে ওয়ালিদ সাফাকে চোখ মারে। ফাতেমা উল্লাসধ্বনি তোলে। সাফা ওয়ালিদের আশঙ্কিক কাণ্ডতে এতটাই অবাক হয়ে গিয়েছে যে এতক্ষণ কিছু বলতে পারেনি, শুধু চেয়ে দেখেছে আর শুনে গেছে। সম্বিত ফিরে পেতেই প্রচণ্ড লজ্জায় কুকড়ে গেল ও। ওয়ালিদের চোখের থেকে দৃষ্টি সরিয়ে বলল, নিচে নামান আমাকে। ওয়ালিদ সাফাকে দুবার চক্রাকারে ঘুরালো, তারপর বলল, তুমি না বললে আমার লজ্জা নেই? আসলেই নেই। লজ্জা তো সেদিনই হারিয়েছি যেদিন আব্বু আম্মুর সামনে তোমাকে বিয়ে করার আবদার তুলেছি। সাফা আবার বলল, আমাকে নামিয়ে দিন বলছি। ওয়ালিদ ফাতেমার দিকে তাকিয়ে বলল, নামাবো ফাতেমা? তোমার ইচ্ছে আমি একটা ছবি তুলি? ছবি তোলার কথা শুনে সাফা দ্রুত বলে ওঠে, এই না। ওয়ালিদ হেসে সাবধানে ওকে দাঁড় করিয়ে দেয়। নিজের ভারসাম্য ঠিক রাখতে ওয়ালিদের গলা জড়িয়ে ধরেছিল সাফা। মেঝেতে পা পড়তে ওয়ালিদের গলা ছেড়ে দিল। একেবারে নিচের দিকে তাকিয়ে আছে ও। ওয়ালিদ মাথা কাত করে সাফার মুখ দেখার চেষ্টা করে বলল, মুখ নিচু করে রেখেছ কেন? পাশ থেকে ফাতেমা বলে ওঠে, মেজো ভাইয়া, তোমার লজ্জা না থাকতে পারে, ভাবির তো আছে। আহা লজ্জাবতী, এত লজ্জা থাকলে হয়? সাফা এবার চোখ তুলে তাকিয়ে বলে, অনেক রাত হয়েছে, ঘুমাবো আমরা, চলে যান আপনি। আমার তো ঘুম আসবে না। আর একটা কথাও বলবেন না, যান এখান থেকে। তোমার বোনের রুমে এসেছি আমি, তুমি চলে যেতে বলছো কেন? তাহলে আমি বেরিয়ে যাই। হ্যাঁ যাও, পাশের এক রুম পরেই আমার রুম, গিয়ে খাটের ওপর ঘুমটা দিয়ে বসে থাকো, আমি আসছি। মানে? কোথাও যাব না আমি। ফাতেমা, তোমার ভাইকে যেতে বলো এক্ষুনি। ফাতেমা হাসি থামিয়ে বলে, আচ্ছা মেজো ভাইয়া, তুমি যাও, এখন আমরা ঘুমাবো। মা আগে আগে ঘুমাতে বলেছিল, অনেক দেরি করিয়ে দিয়েছো। ওয়ালিদ মন খারাপের ভাব নিয়ে বলে, ঠিক আছে যাচ্ছি, কি আর করার। তারপর সাফার দিকে তাকিয়ে বলে, শ্বশুর বাড়িতে প্রথম রাত ননদের সাথেই কাটাবে তাহলে? সাফার রাগী দৃষ্টি নিয়ে তাকায়। মুচকি হেসে ওয়ালিদ আবার বোনের দিকে ফেরে বলে, ভাবির সাথে ঘুমিয়ে শীঘ্রই কারো ভাবি হওয়ার স্বপ্ন দেখো। ফাতেমা তেরে এসে বলে, মেজো ভাইয়া, বের হবা তুমি? যাচ্ছি তো, এত বারবার বের হও শুনতে ভালো লাগছে না। ওয়ালিদ রুম থেকে বেরিয়ে এক কদম সামনে এগোতে ফাতেমা দরজার সামনে এসে পেছন থেকে ওকে ডেকে ওঠে। মেজো ভাইয়া? ওয়ালিদ ঘাড় ঘুরিয়ে বলে, কি? ফাতেমা হেসে বলে, শুভ বীর হও রাত্রি। ফাজিল বলে ওয়ালিদ তেরে আসতে গেলে ফাতেমা দ্রুত দরজা বন্ধ করে হাসতে থাকে। সাফাও লাচুক হাসে। শুয়ে পড়ার পর ফাতেমা সাফার দিকে তাকিয়ে বলে, ভাবি, মেজো ভাইয়া না এমনই, অনেক হাসি খুশি আর চঞ্চল, আমার সাথে সবসময় মজা করে।
এখন যোগ হয়েছে তুমি, দেখবে তোমার সাথে অনেক মজা করবে, বিরক্ত হও না যেন। মেজো ভাইয়া অনেক ভালো, বড় ভাইয়াও, তবে বড় ভাইয়া চুপচাপ থাকে। আপুর বিয়ের পর বেশি চুপচাপ হয়ে গেছে, আর বড় ছেলে বলে দায়িত্ব নিয়ে ভাবে সবসময়। আনাস আরো চুপচাপ, ও কি করে কিভাবে আমি বুঝতেই পারি না, তবে সবার থেকেও রাগ বেশি। তোমার মেজো ভাইয়ের রাগ কেমন? লুকায়িত, মানে রাগ আছে কিন্তু সহজে রাখতে দেখি না। রাগলে কি করে বলতে পারবো না, জানো ভাবি, তোমাকে ভাইয়া অনেক ভালোবাসে। তোমাকে বিয়ে করার জন্য খুব পাগলামি করেছে, পুরো একটা দিন বাড়িতে ছিল না, খাওয়া দাওয়া ঠিক মতো করতো না, ঘুমাতে পারতো না তোমার চিন্তায়। আমরা সবাই অনেক অবাক হয়েছিলাম। মেজো ভাইয়ার ফাজলামি মজা করে তো দেখেছি, কিন্তু পাগলামি দেখেছি ওই প্রথম। ওই সময়টাতে মেজো ভাইয়া খুব অস্থির থাকতো, আমার সাথে ফাজলামিও করতো না, দরকার ছাড়া কথা বলতো না। তখন বুঝেছি কতটা ভালোবাসে সে তোমাকে। তোমাদের বিয়েটা না হলে এই মেজো ভাইয়া আর ফিরে পেতাম না আমি। সাফা চুপচাপ কথাগুলো শুনে গেল। ওয়ালিদের প্রতি ভালোবাসাও হয়তো বেড়ে গেল। কল্পনা করতে লাগলো ওর জন্য কেমন পাগলামি করেছে ছেলেটা। হঠাৎ ওয়ালিদের প্রতি ভালোবাসায় নিজেকেও কেমন পাগল পাগল মনে হলো ওর। মুচকি হেসে মনে মনে আওড়ালো, আপনার মতো পাগলের প্রেমে পাগল না হয়ে উপায় আছে? ফাতেমার কথা শেষ করেই ঘুমে তলিয়ে গেছে। সাফাও চোখ বুঝলো। মেজো ভাইয়া। ওয়ালিদ কোথাও যাচ্ছিল, ফাতেমার ডাকে থেমে গিয়ে ওর দিকে ঘুরে তাকালো। বলল, কি? তোমাকেই খুঁজছি আমি, একটা কিছু দেখানোর জন্য। কি দেখাবি? ফাতেমা ওর ফোনটা তুলে ধরলো। ওয়ালিদ দেখলো ফোনের স্ক্রিনে ওর আর সাফার ছবি। গত রাতে সাফাকে পাজা কোলে করেছিল সেই ছবি। ছবিটাতে ওয়ালিদের মুখে হাসি লেগে আছে, দৃষ্টি সাফার মুখে, আর সাফা অবাক চোখে ওর দিকে তাকিয়ে আছে। ওয়ালিদ ছবিটা দেখে হেসে উঠল, বলল, ওই ছবি কখন তুললি? তুই ছবি তুলতে চাওয়ার পরই তোকে নামিয়ে দিলাম। আগেই তুলেছিলাম। এই না হলে আমার বোন। গুড। আমার তো খুব আফসোস হচ্ছিল, তোকে দিয়ে যদি ছবি তুলে রাখতাম। ভালো করেছিস। ফোনটা দে তো, আমার ফোনে নিয়ে নেই। ওয়ালিদ অনেকটা ছো মারার মতো ফাতেমার ফোনটা নিয়ে নিল, বলল, মাত্র দুটো? হ্যাঁ, আর তুলতে পারিনি। সাফা জানে? না। কাকে কাকে দেখিয়েছিস এই পর্যন্ত? তোমাকেই আগে দেখালাম। ও, ছবি দুইটা সুন্দর উঠেছে। দেখতে হবে তো কার হাতে তোলা। তার আগে দেখতে হবে ছবির মানুষ দুইটা কারা। ফাতেমা খিলখিল করে হেসে ওঠে ওর কথায়। ওয়ালিদ ফোন ফেরত দিতে বলল, এই নে। ফাতেমা ফোন পেয়ে গ্যালারিতে গিয়ে দেখলো ছবি নেই। ওয়ালিদ কয়েকবার এগিয়েছে, ফাতেমা রেখে দৌড়ে গিয়ে ওর সামনে দাঁড়ালো। এটা কি মেজো ভাইয়া? ছবি কোথায়? কেন? এই যে আমার ফোনে। তোমার ফোনে তো আছে, আমার ফোনের গুলো কোথায়? আরে, তোর ফোন থেকে ছবি নিয়ে নিলাম না আমার ফোনে, তোর ফোনে তাহলে থাকবে কিভাবে? বোকা পেয়েছো আমাকে? তুমি ছবি ডিলিট করেছো কেন? ওয়ালিদ হাসলো, বলল, তাতে কি হয়েছে? তোর দেখতে ইচ্ছা করলে আমার ফোন থেকে দেখে নিস। ডিলিট করেছো কেন সেটা বলো। কাকে না কাকে দেখাবি তাই। তো দেখালে কি হচ্ছে? কোনো ছেলেকে তো দেখাতাম না। তুমি আমাকে ছবি পাঠাও এখনই, নাহলে কিন্তু আমি সবাইকে কাল রাতে সব কথা বলে দিব। আমি জানি আমার বোন এমন না, ভাইয়ের গোপন কথা ফাঁস করবে না। আমার বোন অনেক ভালো। হ্যাঁ, এখনই তো এসব বলবেই। আমাকে ছবি দাও এখনই। পরে দিবনি, কিছু শর্ত সাপেক্ষে। এখন আমার অনেক কাজ আছে। ভাইয়ার শ্বশুরবাড়ির লোকজন চলে আসবে। যা এখন। আর সাফা কোথায় বলতো? বলবো না। তোমার ফোন দাও আমাকে, তাহলে বলবো। তখনই আনাস আসে ওখানে, বলে, ফতেমা আপু, মা তোমাকে ডাকছে। ফাতেমা একবার রাগী দৃষ্টিতে ওয়ালিদের দিকে তাকিয়ে হনহন করে সেখান থেকে চলে যেতে শুরু করে। ওয়ালিদ বলে, সরি বোন। ফাতেমা পেছনে তাকিয়ে মুখ ভেঙচি কেটে আবার সামনে তাকায়। ওয়ালিদ হেসে আনাসের দিকে তাকিয়ে বলে, তোর মেজো ভাবি কোথায় জানিস? আনাস বলে, বড় ভাবির সাথে আছে। ও আচ্ছা, ফাতেমাকে বলিস ওর দিকে খেয়াল রাখতে। আচ্ছা। ওয়ালিদ সকাল থেকেই ব্যস্ত। হুজাইফার শ্বশুরবাড়ি থেকে লোকজন আসার পর ওয়ালিদ আরও ব্যস্ত হয়ে পড়ে। সারাদিন সাফার সাথে কথা হয়নি। হুজাইফা আর তার বউ সহ ওই বাড়ির লোকেরা চলে যাওয়ার পর ওয়ালিদ একটু ফ্রি হয়। সাফার বাবা মা এসেছিলেন, সাফাকে নিয়ে তারা বাড়ি ফিরে যাবেন। ওয়ালিদের বাবা মায়ের সাথে কথা বলছেন এখন। সাফা কাছেই দাঁড়িয়ে আছে। ওয়ালিদ এসে ওর পাশে দাঁড়ালো। সাফা ওর দিকে তাকালে মিষ্টি করে হাসি দিল। আস্তে আস্তে বলল, কেমন আছো?
সারাদিন তো খোঁজ নিতে পারিনি, ব্যস্ত ছিলাম খুব। সাফাও নিচু স্বরে বলল। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। রাতে ঘুম কেমন হলো? সাফা ওয়ালিদের থেকে দৃষ্টি সরিয়ে সামনে তাকালো, বলল। ভালো। আমার কেমন হয়েছে জানতে চাইবে না? না, কেন? জানার ইচ্ছা নেই তাই। তুমি না চাইলেও আমি বলবো, আমার ঘুম একটু ভালো হয়নি, ঘুম আসতেই চাচ্ছিল না। খালি মনে হচ্ছিল আমার জীবনে এই রাতটা কবে আসবে। হুম। উফ, কেন? তোমার এরকম মনে হয় না? কেমন ভালোবাসো আমাকে? সাফা রাগী দৃষ্টিতে তাকালো ওর দিকে, বলল। আপনি দিনকে দিন বেশি ফাজিল হয়ে যাচ্ছেন কিন্তু। ফাজিল হওয়াটা কি খারাপ? হ্যাঁ। তাহলে তুমি বাড়িতে পাগলামি শুরু করে দাও আমার কাছে চলে আসার জন্য। আমার দিনকে দিন ফাজিল হয়ে যাওয়া রোধ করতে হবে তো। আপনার ফাজিল হওয়া দূর করতে আমার আপনার থেকে আরো দূরে দূরে থাকতে হবে, কারণ আমি যতটুকু বুঝেছি আপনি সব থেকে বেশি আমার সাথে ফাজলামি করেন, তারপর ফাতেমার সাথে। তাই ফাতেমাকেও বিয়ে দিয়ে দূরে পাঠিয়ে দেব, তাহলেই আপনার ফাজলামি বন্ধ হয়ে যাবে। তাহলে আমার দমও বন্ধ হয়ে যাবে তো। ফাতেমাকে বিয়ে দিও, কিন্তু তুমি তো আমার থেকে দূরে থাকতে পারবে না। আমাকে কাছে রাখার ব্যবস্থা তো আপনাকেই করতে হবে। সবকিছুর আগে পড়ালেখা শেষ করেন। তারপর আরও ফাজিল হয়ে যাব। কি? সাফা আবারও রাগী দৃষ্টিতে তাকায়। ওয়ালিদ ঠোঁট চেপে হাসে। আজ ওয়ালিদের মনোবাসনা পূর্ণ হতে যাচ্ছে। সাফাকে সবসময়ের জন্য কাছে পাবে আজকের পর থেকে। সেই উপলক্ষে সারা বাড়ি সাজানো হয়েছে, আত্মীয় স্বজনেরা উপস্থিত হয়েছে। রাস্তায় সারি সারি দাঁড়িয়ে আছে কয়েকটা মাইক্রো, যেগুলো একবারে সামনেটা ফুলে সজ্জিত। এর মধ্যেই বসে আছে ওয়ালিদ, বরের বেশে মুখে মিষ্টি হাসি নিয়ে। সকলে গাড়িতে উঠে পড়ে ওদের যাত্রা শুরু হলো। সাফাকে নিয়ে আসার সময় ওই বাড়ির পরিবেশটা হঠাৎই পাল্টে গেল। একটু আগেই চারিদিকে হইচই ছিল, হঠাৎ করেই গম্ভীর হয়ে উঠল। ওয়ালিদ অবাক হলো সাফাকে দেখে। মেয়েটা কিছুতেই আসতে চাচ্ছে না, মাকে জড়িয়ে ধরে অঝরে কান্না করছে। ওর বাবার চোখের পানি মুছে মেয়ের মাথায় স্নেহের হাত বুলিয়ে দিলেন। তার স্নেহময় হাতের স্পর্শে সাফা আরও বেশি কাঁদতে শুরু করেছে। মাকে ছেড়ে বাবাকে জড়িয়ে ধরে কাঁদছে এবার। সাফার মা স্থির দাঁড়িয়ে থাকতে পারছে না, তাকে কে যেন ধরে রেখেছে আর নানাভাবে সান্ত্বনা দিয়ে যাচ্ছে। ওয়ালিদ শুনতে পেল সেও এটাও বলেছে তিনি এভাবে কান্না করলে নাকি সাফা আরও কাঁদবে, যেতে চাইবে না। কিছুক্ষণ পর তিনি কিছুটা স্বাভাবিক হয়ে সাফাকে টেনে সোজা করে দাঁড় করালেন। মুখে হাত বুলিয়ে কপালে একটা চুমু দিয়ে আস্তে আস্তে কিছু বলেন। ওয়ালিদ কথা না বুঝলেও এটুকু বুঝলো তিনি ওকে কিছু বোঝাচ্ছেন, ওকে শান্ত করার চেষ্টা করছেন। আরও অনেকে কাছে এগিয়ে এসে ওকে ধরে মাথায় হাত বুলিয়ে কাঁদতে না করছে। সাফার বাবা নিজেকে শক্ত রেখে ওয়ালিদের কাছে এসে বলেন সাফাকে নিয়ে যেতে। ওয়ালিদ বাধ্য ছেলের মতো এগিয়ে গেল। ওকে দেখে সাফাকে ঘিরে দেওয়ার সকলে একটু সরে দাঁড়ালো। সাফার মা সাফার হাতটা বাড়িয়ে দিলেন ওয়ালিদের দিকে। ওয়ালিদ হাত ধরলে সাফা ওর দিকে তাকালো। ওয়ালিদ মিষ্টি হেসে বলল, চলো সাফা, খুব শীঘ্রই আবার আসবে এখানে। সাফা হাঁটার শক্তি পাচ্ছিল না, এখনও আওজিন কেঁদে যাচ্ছে। ওয়ালিদের মনে হলো ও পড়ে যাবে। সাফার এমন অবস্থা দেখে ওয়ালিদ এক হাতে সাফার হাত ধরে রেখে অন্য হাত ওর পিঠ ঘেঁষে অপর বাহুতে রাখলো। তারপর এভাবেই ওকে নিয়ে গেল গাড়ি পর্যন্ত। গাড়িতে বসেও সাফা কাচের ভেতর দিয়ে তাকিয়ে আছে নিজ বাড়ির দিকে। সাফার বাবা হাসি মুখে হাত নাড়িয়ে ওকে বিদায় জানালেন। সারা পথ সাফা কেঁদে গেছে। ওয়ালিদ মাঝে মধ্যে ওর কানের কাছে মুখ নিয়ে কিছু বলে ওর কান্না থামানোর চেষ্টা করেছে, কিন্তু বিশেষ লাভ হয়নি। বাড়ির সামনে এসে গাড়ি থামলে বের হওয়ার পূর্বে সাফা জোর করে নিজের কান্না থামালো। রাতে ওয়ালিদের মা ওকে আদর করে নিজের হাতে খাইয়ে দিলেন। হুজাইফার বউকেও তিনি এভাবে নিজ হাতে খাইয়ে দিয়েছিলেন, ঠিক নিজের মেয়ের মতো করে। ওনার এমন ব্যবহারে সাফার কান্নার বেগটা পুরোপুরি চলে গেল। সাথে হাজেরা, ফাতেমা ও হুজাইফার বউ ওকে স্বাভাবিক হতে সাহায্য করেছে। ফাতেমা সুযোগ পেলেই মজা করছে ওর সাথে। হাজারার একটা 2 বছরের মেয়ে আছে। খাওয়া শেষে ওকে কোলে নিয়ে বসে আছে সাফা। ওর নাম জান্নাত। জান্নাতের ছোট মুখের নানা রকম কথা শুনে সাফার মন খারাপ একেবারেই চলে গেছে। হাসতে দেখা গেল ওকে। আত্মীয় স্বজনদের সবার মাঝে এখন টুকটাক কথা বলছে হাসি মুখে। সবাই চলে যাওয়ার কিছুক্ষণ পর ওয়ালিদ এলো রুমে। এসে সালাম দিয়ে ধপ করে বসে পড়লো সাফার সামনে। তারপর বলল, তুমি কি সিদ্ধান্ত বদলে ফেলেছিলে নাকি? আমার কাছে আসতে চাওনি না? এত কাঁদলে যে?
সাফা একবার ওর দিকে তাকিয়ে অন্যদিকে দৃষ্টি নিয়ে বলল, আপনি বুঝবেন না, ছেলে মানুষ তো একজনকে বিয়ে করে নিয়ে চলে আসবেন, যাকে এনেছেন তার মনের অবস্থা তো বুঝলেন না। ওয়ালিদ বলল। না বোঝাই তো ভালো, বুঝলে হয়তো আনতে পারতাম না। সাফার আবার মনে পড়ল মা বাবার কথা, বেড়ে ওঠা দিনগুলো আর বেড়ে ওঠার চিরপরিচিত পরিবেশের কথা মনে পড়ে সেসব ছেড়ে আসার কষ্টে আবারও কান্না আসতে চাইল ওর। ওয়ালিদ বুঝলো, ব্যস্ত হয়ে পড়ল। আরে আবার কাঁদবে নাকি? এদিকে তাকাও। ওয়ালিদ দুই হাতে সাফার মুখটা ধরে নিজের দিকে ফিরিয়ে বলতে লাগলো, দেখো এমন তো হবেই, কি করার আছে। জানি তোমার অনেক কষ্ট হচ্ছে, বুঝতে পারছি আমি, কিন্তু তুমি কাঁদলে আমারও যে কষ্ট লাগবে। জানো, তোমার কান্না দেখে আমারও চোখ দিয়ে পানি আসছিল। আজ খুব কষ্ট দিয়েছি না তোমাকে? আর কখনো কোনো কষ্ট দেব না। হাসো একটু প্লিজ। সাফা হাসার চেষ্টা করে, এতেই খুশি হয় ওয়ালিদ। বলে ওঠে, এই তো, কি সুন্দর হাসো তুমি, অথচ কেঁদে কেটে তখন সাজটাই নষ্ট করে ফেলেছো। হাজেরা আপু মনে হয় তোমাকে আবার সাজিয়ে দিয়েছে, তাই না? না হলে তো মনে হয় আমি তোমাকে দেখে ভয়ই পেতাম। ওয়ালিদের কথাই সাফা মুখের থেকে ওর হাত সরিয়ে দিয়ে রাগ দেখাতে গিয়েও হেসে ওঠে। সাফার হাসিতে মুগ্ধ হয়ে ওয়ালিদও হাসে। তারপর হঠাৎ করে সাফার কোলে মাথা দিয়ে শুয়ে পড়ে, এক পা ভাঁজ করে খাড়া রেখে তারপর আরেক পা রেখে সাফার মুখের দিকে তাকিয়ে বলে, আচ্ছা সাফা, তুমি কি আমাকে বিয়ের পর থেকেই চেনো? আগে কখনো দেখোনি? সাফা ওয়ালিদের হঠাৎ এমন করাই অবাক হয়েছিল। অবাক ভাব দূর করে হালকা হাসলো, তারপর ওদিকে তাকিয়ে থেকেই বলল, না, বিয়ের দিনেই প্রথম দেখেছি। তুমি ভুল জানো, তুমি আমাকে আগেও দেখেছো, একবার না কয়েকবার। সাফা আশ্চর্য হয়ে বলল, কবে আর কোথায়? আমার তো মনে পড়ে না। তোমার মনে নেই না? চেষ্টা করে দেখো তো মনে পড়ে কি না। তুমি তখন ক্লাস 6-এ নতুন ভর্তি হয়েছো। ওয়ালিদ স্কুলের নামটা বলল, তারপর বলল, একদিন গেটের সামনে তোমার একটা সাইকেলের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছিল। কি, সাইকেলের সাথে অ্যাক্সিডেন্ট? মনে তো করো আগে। ওই সাইকেলের ড্রাইভার আমিই ছিলাম। তুমি বিরক্তি আর রাগ নিয়ে তাকিয়েছিলে আমার দিকে। মনে পড়ে এমন কিছু? সাফা কিছু সময় ভেবে বলল, হ্যাঁ, মনে হচ্ছে এমন কিছু হয়তো ঘটেছিল। আপনি আঘাত করেছিলেন আমাকে? আরে না, আমি কি তোমাকে আঘাত করতে পারি? তোমার ব্যাগে লেগেছিল একটু, তোমার কিছুই হয়নি। ও আচ্ছা, আপনি আমাকে এত আগে থেকে চেনেন? আমি তখন ক্লাস 10-এ উঠেছিলাম। আচ্ছা, তারপর? তারপর আর কি, তোমাকে দেখতে দেখতে একসময় মনের ক্যানভাসে এঁকে নিলাম। দেখতে দেখতে মানে? মানে অনুসরণ করে, তোমার চেহারা দেখিনি তো। সাফা আশ্চর্য হয়, ভীষণভাবে মুগ্ধ হয় ওয়ালিদের প্রতি। প্রশ্ন করে, তখন থেকেই ভালোবাসেন আমাকে, এত আগে থেকে? হুম। সাফা কোনো ভাবনার জগতে হারিয়ে যায়। ওয়ালিদ বলে ওঠে, কোথায় হারালে? সম্বিত ফিরে পেয়ে সাফা বলল, ভাবছিলাম কিছু। কি ভাবছিলে? তেমন কিছু না। শুনুন, আমার মনে পড়ছে একটা ছেলে আমাকে ফলো করতো মাঝে মধ্যে। চেহারার দিকে ভালো করে দেখিনি কখনো। আপনি কি সে? আমি অন্য কাউকে দেখিনি যে তোমাকে ফলো করতো, কিন্তু তুমি কয়েকবার আমাকে খেয়াল করেছো, সুতরাং সেই ছেলেটা আমি নিশ্চিত। এখন বলো, তুমি কি আমার প্রতি বিরক্ত ছিলে? আপনার ফলো করাটা আমার ভালো লাগতো না একদম। যে কেউ আমার পিছু নিলে, আমার দিকে বারবার তাকালে আমার ভালো লাগতো না। তখন তো আর জানতাম না আপনি ভবিষ্যতে আমার। একটু থেমে বলল, কিছু একটা হবেন। কিছু একটা? সাফা হেসে মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝায়। তাই না? কোনো পরিচয় নেই আমার? সাফা শুধু হাসে। ওয়ালিদও হাসলো। তারপর যেভাবে হঠাৎ সাফার কোলে মাথা রেখেছিল সেভাবেই আবার হঠাৎ উঠে বসলো। সাফা এবার চমকালো। ওয়ালিদ খাট থেকে নেমে একটা ডায়েরি আর কলম নিয়ে এসে বসলো। আবার বলল, তুমি মনে জায়গা নেওয়ার পর এই ডায়েরিতে ও জায়গা পেয়েছো। তোমাকে প্রথম দেখা থেকে শুরু করে আজকে তোমাকে আনতে যাওয়ার আগ পর্যন্ত সব বিশেষ ঘটনা এতে লেখা আছে। আজ আমার সাথে তুমিও কিছু লিখবে এতে। সাফা অবাক হয়ে বলল, আমি কি লিখবো? আমার প্রতি তোমার চাওয়া, আমাকে নিয়ে কথা। আমি তোমার প্রতি কিছু লিখব, তুমি তারপরে লাইনে আমার প্রতি কিছু লিখবে। এই লেখা সংরক্ষিত থাকবে।
ওয়ালিদ ডায়েরির একটা পৃষ্ঠা বের করে পড়ল। দেখো, একটা লাইন আমি আগেই লিখে রেখেছি, তুমি এর সাথে মিলিয়ে সংক্ষেপে অনেক কিছু বোঝাবে এমন একটা লাইন তৈরি করে লেখো। সাফার কাছে বিষয়টা মজাদার মনে হলো। ওই ডায়েরিটা হাতে নিয়ে ওয়ালিদের লেখার লাইনটা পড়ল। তারপর ওর কথা মতো একটা লাইন মনের মাঝে সাজিয়ে ওয়ালিদের লেখার নিচে লিখলো। ওর লেখা হলে ওয়ালিদ একটা লাইন লিখলো, এরপর আবার সাফা। এভাবে করে অনেক কথা হলো। লেখা শেষ হলে ওয়ালিদ পুরো লেখাগুলোর ওপর দৃষ্টি বোলালো। দুজনের লেখা ছোট ছোট, এই অল্প কয়েক লাইন অনেক বড় কথা। আকাঙ্ক্ষা আর আবেগ ধারণ করে আছে। ওয়ালিদ পড়ে দেখতে লাগলো কথাগুলো। চেয়েছি তোমাকে সেই কবে থেকে, আজ বুঝি পেলাম এই মনে জমে থাকা ভালোবাসা শুধু তোমাকে দিলাম। আমি ভালোবাসি তোমাকে, তুমি কি আমায়? আমি ভালোবাসিনি কাউকে, শুধু বেশিছি তোমায়। ওয়ালিদ সাফাকে বলেছে ওকে তুমি করে বলতে। তুমি বললে নাকি ওর বেশি ভালো লাগবে, বেশি আপন মনে হবে। সাফা রাজি হয়েছে, কিন্তু অভ্যাস থেকে বেরোতে পারছে না। যখনই কথা বলতে চাই মুখে আপনি সম্বোধন চলে আসে। ওয়ালিদ মাঝে মধ্যে সূর্যিয়ে দেয়। দুজনের মাঝে অনেক মজা হয়, কখনো দুষ্টু মিষ্টি ঝগড়া হয়, কখনো কখনো নানা কারণে অভিমান করে সাফা। ওয়ালিদ যত্ন করে অভিমান ভাঙিয়ে দেয়। সাফার যে কোনো প্রয়োজন বলার আগে বুঝে নেয় ওয়ালিদ। সাফাকে কখনো মন খারাপ করে থাকতে দেয় না, সাফার শখগুলো পূরণ করে খুশি মনে। সাফা ওর প্রতি খুব খেয়াল রাখে। এভাবে ওদের দিনগুলো কাটে। এত মনোযোগ দিয়ে কি দেখা হচ্ছে ডায়েরিতে? ওয়ালিদ বেলকুনিতে চেয়ারে বসে ডায়েরি দেখছিল। সাফার কথা শুনে পেছনে ঘাড় ঘুরিয়ে তাকালো, হালকা হেসে ওর হাত টেনে সামনে নিয়ে আসলো। তারপর বলল, আজকের তারিখে একটা বিশেষ কিছু হয়েছিল যে আমার মনের ভেতরে অনেক বাজে প্রভাব ফেলেছিল, আমাকে অনেক কষ্ট দিয়েছিল। সাফা উৎসুক দৃষ্টিতে চেয়ে প্রশ্ন করলো, কি হয়েছিল? আমি এই দিন জানতে পেরেছিলাম তুমি অন্য স্কুলে চলে গিয়েছো। ও, ওয়ালিদ দুষ্টুমি করে বলল। আবার আমার জীবন থেকে হারিয়ে যাবে না তো? সাফা চোখ শুরু করে তাকালো ওর দিকে, বলল, তুমি না, হারিয়ে যাব কেন? ওয়ালিদ সাফার দিকে অপলকভাবে মুখে প্রশান্তির হাসি নিয়ে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। এভাবে তাকানোর কি হয়েছে? আজ তো দেখছি নতুন ঘটনায় তারিখটা লিখতে হবে। কেন? তুমি আমাকে একটু আগে কি বলেছো খেয়াল করে দেখো তো। কি বললাম? বললাম যে হারিয়ে। ওয়ালিদ ওকে থামিয়ে দিয়ে বলল, না না, ওটা না, তার আগে কি বলেছো ওটা দেখো। সাফা হৃদয় কুচকে রেখে ভাবলো, তারপর হেসে বলল, ও আচ্ছা, বুঝেছি। এইবার তুমি বলেছি তাই তো? ওয়ালিদ বুকে হাত দিয়ে বলল, আমি অপেক্ষায় ছিলাম তোমার মুখে তুমি সম্বোধন শোনার। ভীষণ ভালো লাগলো সাফা। এরপর আর আপনি বলবে না। তুমি 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 মুখস্থ করলাম, এবার থেকে আর ভুল হবে না। এখন যাই, কাজ আছে। সাফার যাওয়ার জন্য ঘুরতেই ওয়ালিদ বসা থেকে উঠল। সাফা দুপা এগোনোর পর আর এগোতে পারল না। ওয়ালিদের হাতের বাঁধনে বাধা পেল। ওয়ালিদ পেছন থেকে সাফার কাঁধের ওপর মুখ রেখে চোখ দুটো বন্ধ করে বলল, আমি ভালোবাসি তোমাকে।